আসসালামু আলাইকুম। হার্ট প্রাইজ অ্যাট জাস্ট এবং পেন্টাগন একাডেমি যৌথভাবে আয়োজিত আজকের এই ওয়ার্কশপে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ওয়ার্কশপে হোস্ট হিসেবে আছি আমি আবির আহমেদ এবং কো-হোস্ট হিসেবে আছেন শাহ আলম রাকিব, কো-ফাউন্ডার পেন্টাগন একাডেমি। আমরা সবাই জানি আজকের আমাদের ওয়ার্কশপ টপিক হাউ টু ডেভেলপ আ বিজনেস আইডিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন হার্ট প্রাইজ অ্যাট জাস্টের ক্যাম্পাস অ্যাম্বাসেডর সৌমিত্র দাস। আমি প্রথমে সৌমিত্র দাসের কাছে যাব এবং তাকে অনুরোধ করব হার্ট প্রাইজ অ্যাট জাস্ট নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য। সৌমিত্র দাস। ধন্যবাদ আবির ভাইকে। এম আই অডিবল টু ইউ আবির ভাইয়া? আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। প্রথমে আমি নিজের পরিচয়টা দিতে চাই। আমি সৌমিত্র দাস, ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি জাস্ট থেকে বর্তমানে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আছি হার্ট প্রাইজের 2020 and 21 অ্যাট জাস্ট। তো হার্ট প্রাইজ সম্বন্ধে প্রথমে বলতে গেলে এটি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া কেস কম্পিটিশন, যার উইনিং প্রাইজ মানি হচ্ছে $1 মিলিয়ন। তার চেয়ে বড় বিষয় যে বিশ্বের 121টি দেশে একযোগে এই অনুষ্ঠানটি অন ক্যাম্পাস রাউন্ড তারা করে থাকে এবং এখান থেকে যে এন্টারপ্রেনারশিপ, যে ডেভেলপমেন্টটা বা আমাদের ভিতর যে ইন্টারবন্ডিংটা, যে কানেকশনটা গ্রো হয়, সেটি একটি অনন্য দৃষ্টান্ত সারা বিশ্বের মধ্যে। তো আমাদের ক্যাম্পাসে হার্ট প্রাইজের পথ চলা শুরু 2017 সাল থেকে। এরই ধারাবাহিকতায় এবারও প্যান্ডেমিক সিচুয়েশনে থেকেও হার্ট প্রাইজ জাস্ট প্রোগ্রামটি ভার্চুয়ালি কন্ডাক্ট করছে, যেখানে এনথুসিয়াস্টিক পিপল, আপনাদের মতো যারা হচ্ছে কি টিম লিডার, তারা হচ্ছে কি সানন্দে সেটি হচ্ছে কি গ্রহণ করেছেন। আমরা একটি সুন্দর প্রোগ্রামের দিকে হচ্ছে কি এগিয়ে যাচ্ছি। তো আজকের এই ওয়ার্কশপ অনুষ্ঠানটিতে আমাদের সাথে আছেন মিস্টার নাজার ইজিলানি স্যার, সিইও এন্ড ফাউন্ডার অফ শার্পনার। স্যারকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এত ব্যস্ততা, এত প্যাক শিডিউলের মধ্যে থেকেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন ওয়ার্কশপটির জন্য। স্যারকে আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, হার্ট প্রাইজ জাস্টের পক্ষ থেকে, সমগ্র জাস্টিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই স্যারকে। আর আমাদের প্রোগ্রামে হচ্ছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যারা হচ্ছে গিয়ে থাকবেন, আপনারা ওয়ার্কশপটি সুন্দরভাবে স্যারের কাছ থেকে আপনারা শেখার চেষ্টা করবেন। আমি নিজেও শিখবো। সো আমরা সবাই একসাথে থাকবো আর কি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ সৌমিত্র দাস। আজকের আমাদের ওয়ার্কশপের টপিক হাউ টু ডেভেলপ আ বিজনেস আইডিয়া, এবং আজকে আমাদের সঙ্গে ট্রেনার হিসেবে আছেন আমাদের সবার অনেক প্রিয় একজন মানুষ এবং আমাদের সবার আইকন নাজার জিলানি স্যার, সিইও শার্পনার, ডিরেক্টর অফ সাউথ এশিয়ান সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট, এবং এর আগে তিনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং রানার মোটরসের ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার ভালো আছেন স্যার? অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সত্যিই গর্বিত আপনার মতো একজন মানুষ পেয়ে। এখন স্যার আপনি আপনার সেশন শুরু করতে পারেন স্যার। সবাইকে শুভ সন্ধ্যা। আমি সেশনটাকে ইন্টারেক্টিভ করব। আমার স্টাইল, যেহেতু আপনাদের কাছে আমি নতুন, আমার স্টাইল অফ অপারেশন হচ্ছে ইন্টারেক্টিভ। ডায়ালগ, মনোলগ আমি করি না, কারণ আমার কাছে মনোলগটা মনোটোনাস মনে হয়। তো আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন করব, আমি কারো না কারো কাছ থেকে উত্তর জানতে চাইবো পার্টিসিপেটিভ হবে। তাহলে তো আমি সবাইকে ধন্যবাদ দেবো আমাকে ইনভাইট করার জন্য। It is my pleasure also that I am going to address a good bunch of young people. আজকের সাবজেক্ট হচ্ছে বিজনেস আইডিয়া। আমার টোটাল আলোচনাটা তিনটা ভাগে আমি ভাগ করে কথা বলবো। একটা হচ্ছে বিজনেস সম্পর্কিত ব্যাপারে, সেটা হচ্ছে সোশিও কালচারাল কনটেক্সট থেকে, সোশিও রিলিজিয়াস কনটেক্সট থেকে অলসো আমি বিজনেস নিয়ে একটু কথা বলবো। দেন চলে আসবে বিজনেসের decision, to taking a decision either to do business or not to. তারপরে হচ্ছে আমাদের মূল সাবজেক্টটা বিজনেস আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা চলে যাব। তো আমার আলোচনার মধ্যে একটু এথিকো মোরাল পার্সপেক্টিভ আসবে,
বিভিন্ন রিলিজিয়াস পার্সপেক্টিভ আসবে। রিলিজিয়াস পার্সপেক্টিভ, সব রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমি কথা বলবো, এটাকে অন্যভাবে কিন্তু নেওয়া যাবে না। কারণ আমার সাবজেক্ট যেটাই থাক না কেন, আমি মেন সাবজেক্ট, আমি ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার আর একটা সাবজেক্ট ছিল কম্পারেটিভ রিলিজিয়ান, সেটা হচ্ছে ইসলামিক রিসার্চ অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ান। সুতরাং আমি এগুলোর বাইরে আর একটা কাজ করি, সেটা হচ্ছে যত ইন্টারফেথ ডায়ালগ বা আন্তধর্মীয় যে সংলাপগুলো বা আলোচনাগুলো হয় সেগুলোতে আমি পার্টিসিপেট করি। সেখানে কোরআন, হাদিস, ফিকহ, কালাম, বেদ, বেদান্ত, উপনিষদ, জিন্দাবেস্তা, বাইবেল, ত্রিপিটক এগুলো নিয়ে আলোচনা, রেফারেন্স নিয়ে আলোচনাগুলো করা হয়। তো আমার টোটাল অ্যাপ্রোচ গুলো থাকে কিছুটা হলিস্টিক, 360 ডিগ্রি অ্যাপ্রোচ করেই, যেটা মোর সাকসেসফুল হয়, মিনিংফুল হয়, এটাই। তো বিজনেস যদি আমি মুসলিম পার্সপেক্টিভতে বলি আপনাদেরকে, আমাদের বলা হয়ে থাকে যে রিজিকের 10 ভাগের 9 ভাগ কিন্তু ব্যবসার মধ্যে, এবং মানুষের সেবা করা হয়। বিজনেস কিন্তু মানুষের সেবা, যে কোনো পণ্য নিয়েই কাজ করা হোক না কেন, সেটা কিন্তু মানুষের সেবা, সৃষ্টির সেবা করা হয়। এই দৃষ্টিভঙ্গিটা একটু মাথায় রাখা, কারণ বিজনেস আইডিয়া নিয়ে আপনারা কথা বলছেন আজকে, হয়তো কেউ কেউ বিজনেস ডেভেলপ করবেন, সবাই তো চাকরি করতে পারবেন না বা করবেনও না। বিজনেস করলেও এই বিজনেসের ফিলোসফিটা মাথার মধ্যে রেখে আগাতে হবে। এই জন্যই আমি কথাটা বলছি যে এটা কাইন্ড অফ সার্ভিস টু দ্য হিউম্যানিটি, মানুষের জন্য একটা সার্ভিস। তো এই সার্ভিসের ব্যাপারে কিন্তু আমাদের কোরআন শরীফে বলা হচ্ছে এরহাম কামা ইয়ারহামুকুমুল্লাহ, তুমি রহম করো যেরকম আল্লাহ তোমার কাছে রহম করেছেন। ইভেন আমরা একটা জিনিস জানি যে আমার 2-1 হিন্দু কলিগ আমাদের সঙ্গে আছেন, দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সুযোগ্য শিষ্য, যিনি পৃথিবীটাকে চমৎকার ভাবে আলোড়িত করলেন, বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের চমৎকার কথাগুলো আমরা ছোটবেলায় পড়েছি, আপনারা হয়তো পড়েছেন, জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বরে। এই যে জীবে প্রেম, যেটা এই জীবের সেবা করা, আর কিছুই না। সেরকম একটা কাজ কিন্তু বিজনেস। বিজনেস মানে কিন্তু 2 নম্বরই না, আমি এভাবেই শব্দটা বলে ফেললাম। একজন বিখ্যাত দার্শনিক এবং সুফি ইসলামী চিন্তাবিদ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ, যার 2টো বিখ্যাত গ্রন্থ আছে, গোলস্তা এবং বস্তা, উনি একটা চমৎকার কথা বলছে যে ঈশ্বরকে পাওয়ার রাস্তা, ঈশ্বরকে আল্লাহকে পাওয়ার রাস্তা সম্পর্কে বলতে যে উনি বলেছেন যে তরিকাত শব্দটা আমরা জানি, আমি কিন্তু আপনাদের বিজনেস নিয়ে কথা বলছি। তরিকাত মানে হচ্ছে, তরিকা মানে হলো রাস্তা। যারা কেউ কেউ হয়তো জানেন যে কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া বিভিন্ন তরিকার কথা বলা হয় তরিকাত। উনি বলছেন যে তরিকাত বেজুস খেদমতে খালক নিস্ত বা তাসবিহ সাজ্জাদা দালখ নিস্ত। তরিকাত আছে ফার্সিতে বেজুস মানে নিহিত, তরিকাত হচ্ছে খেদমতে খাল, সৃষ্টির সেবার মধ্যে। ফার্সিতে ব মানে নট, বা তসবি, তসবির মধ্যে নাই, যে এইভাবে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে না, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এটার মধ্যে কিন্তু না। বা তসবি সাজ্জাদা মানে সেজদা দিয়ে এখানে বিরাট একটা কপালে দাগ ফেলে দিলাম, ওটার মধ্যে পাওয়া যাবে না। এন্ড দালক মানে বিশাল একটা আলখেল্লা, 5-7-10 গাছ কাপড় দিয়ে আলখেল্লা বানায়, মাথায় একটা পাগড়ি অথবা গেরুয়া পড়লাম, রুদ্রাক্ষের মালা, কপালে চন্দন, এগুলোর মধ্যে ঈশ্বরকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় না, খোদাকে পাওয়া যায় না। সৃষ্টির সেবার মধ্য দিয়ে, এবং সেটা উত্তম ভাবে সেই সেবাটা করা যায় ব্যবসার ভিতর দিয়ে। এবং সেখানে মানুষের হকটার দিকে খেয়াল রাখতে হয়, যে মানুষের হক যাতে আমি নষ্ট না করি, বঞ্চিত না করি, প্রতারণা না করি। এটাও কিন্তু ব্যবসায়ের একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা বললাম যে হিউম্যানিটিয়ান পার্সপেক্টিভে যে বিজনেস নিয়ে কথা বলতে, যে শুরুতে আমি কথাগুলো বললাম এই জন্য, একজন মানুষ যখন শিক্ষিত হয় তখন কিন্তু আসলে সে পরিপূর্ণ মানুষ হয়। ইউ সি, যে শিক্ষার মূল অবজেক্টিভ কিন্তু কখনোই ছিল না বর্তমানের মতো টাকা ইনভেস্ট করা, ডিগ্রি পাওয়া। তারপরে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যদি দেখি, অলমোস্ট অল ফ্যামিলিতেই লেখাপড়া শেখা মানে হচ্ছে ভালো চাকরি পাওয়া, বিসিএস বা নন গভর্নমেন্ট যে কোনো কিছু, এন্টারপ্রেনারশিপ অথবা ব্যবসা বাণিজ্য খুবই কম। তাহলে লেখাপড়া মানেই হচ্ছে কত টাকা বেতনের চাকরি বা কত উপার্জন করতে পারা। ইট ইজ আনফরচুনেট। লেখাপড়া মানে হচ্ছে একটা মানুষকে উত্তম মানুষ হিসেবে গড়ে তোলা। আর জীবিকার জন্য মানুষ কিছু একটা কাজ করবে, সে হতে পারে ব্যবসা, হতে পারে বাবার ব্যবসা, হতে পারে বাবার জমি জিরাত, হতে পারে অন্য কিছু, হতে পারে চাকরি, হতে পারে সামথিং হতে পারে, বাট পারপাস অফ লাইফ ইজ নেভার শুধু এই একটাই। তো এটাই হচ্ছে ইস্যু, যে বিজনেস আমরা নিয়ে কথা বলবো তার আগে মাথায় রাখতে হবে একটা জিনিসই, যে এই বিজনেসটা হবে হচ্ছে টু সার্ভ দ্য হিউম্যানিটি, মানুষের সেবা করা। যারা আইডিয়া নিয়ে কাজ করবেন, যারা বিজনেস করতে চাচ্ছেন, মাথার মধ্যে শুধু একটা জিনিস রাখবেন, আপনি শিক্ষিত হচ্ছেন, ইউ ক্যান ডু এ বেটার বিজনেস, ইউ ক্যান কন্ডাক্ট বিজনেস ভেরি এফিসিয়েন্ট ওয়ে, ইউ ক্যান মেক মোর প্রফিট। মোর প্রফিট মানেই মানুষকে আপনি সেবা করতে পারবেন, আপনি কিছু মানুষকে চাকরি দিতে পারবেন, নিজে চাকরি করবেন না, এবং দ্যাট ইজ এ লট মেনি থিং। দিস ইজ
বিজনেস, এটুকু মাথায় রাখবেন। এটা আমার বলার কথা। আমি জানি না আপনাদের সঙ্গে কখন আর দেখা হবে কিনা, না হলেও আমি মেসেজটুকু দিলাম যে আজকে আমাদের সমাজ কিন্তু একটা ক্রান্তিকাল পার করতেছে। এথিকো মোরাল পার্সপেক্টিভ বা নীতি নৈতিকতা, আদর্শ মূল্যবোধ চলে আসে ডিসিশন অফ বিজনেস। কারণ আপনারা মনে হয় জানেন যে উইদিন 5 ইয়ার্স যত স্টার্ট আপ হয়, যারা বিজনেস শুরু করে, এন্টারপ্রেনার যারা হয়, 5 বছরের মধ্যে 90 ঝরে যায়, শতকরা 90টা থাকে না, ঝরে যায়, ফেল করে, আর 10 থাকে। শত শত হাজার হাজার থাউজেন্ডস অফ এন্ড মিলিয়নস অফ স্টার্টস আপ তৈরি হয় সারা পৃথিবীতে। ডাটা নিয়ে দেখবেন, গুগলে যেয়ে দেখবেন, কিন্তু মানে থাকে না বা টিকে না। এর পিছনে কিছু কারণ আছে। এবং আমাদের দেশে আমি গতকাল সকালেও একটা সেশন কন্ডাক্ট করেছি বিজনেস যারা করে তাদেরকে নিয়ে। আমি দেখলাম রিয়েলি তারা ভালো কিছু করে না। ক্যাপিটাল থাকে দুইটা, টাকা এবং খুব গভীর আবেগ, আর কিচ্ছু না। এই গভীর আবেগ দিয়ে ব্যবসা হয় না। So you have to take decision যে আমি বিজনেস করব। Once you have taken the decision that I will be doing business, তখন this business will be your second. প্রাসঙ্গিক কথা বলি আপনাদেরকে, ইউ আর ইয়াং জেনারেশন। দেখুন, বাংলাদেশ কিন্তু এগ্রিকালচার বেসড একটা কান্ট্রি। আমাদের কৃষি প্রধান বা ব্যবসা প্রধান এই বাবা মায়েরা তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর সাথে সাথে স্বপ্ন দেখে ছেলে মেয়েরা চাকরি করবে। আর কোনো কিছুই স্বপ্ন নেই। কিন্তু সে চাকরির জন্য গোল সেট করা, প্ল্যান করা, আরো অনেক কথা আছে, সেগুলো কিন্তু কেউ করে না। এটা আমার বর্তমান তিক্ত অভিজ্ঞতা আছে, জানি আমি। তো এই চাকরি করতে চায় সবাই, কিন্তু সরকার কোত্থেকে চাকরি দিবে? আর বাংলাদেশে এত চাকরি কোত্থেকে হবে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হয়, শিল্পায়ন না হয়, যদি বাইরের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই না আসে, চাকরি হবে কোত্থেকে? এরপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমি নিজে কাজ করি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ঘটনা ঘটবে, সেখানে তো প্রচুর চাকরি অবসোলেট হয়ে যাবে, নতুন কিছু চাকরি সৃষ্টি হবে, এটাও ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রস্তুতি, স্কিলিং, রিস্কিলিং এন্ড আপ স্কিলিং এর ব্যাপার আছে। তো আপনাদেরকে কিন্তু ব্যবসা নিয়ে একটু ভাবতে হবে, ইয়াং জেনারেশনকে ব্যবসা নিয়ে ভাবতে হবে। এবং বেস্ট ব্যবসা হবে অ্যাগ্রো বেসড, সেটাও আমি চিন্তা করে দেখেছি যে অ্যাগ্রো বেসড বিজনেস হলে অনেক ভালো হবে। সো বিজনেসের দিকে কিন্তু আপনাদের অনেককে আসতে হবে বলে আমি মনে করি। তো প্রথম কথা ছিল ইউ হ্যাভ টু ডিসাইড যদি একবার হয়ে যায়, এরপরে আপনি ফিরতে পারবেন না। কায় মনোবাক্যে অহর্নিশি আপনাকে চিন্তা করতে হবে ব্যবসা নিয়ে। এবার আমরা চলে আসি যে আমি চিন্তা করলাম যে আমি ব্যবসা করব, এবং ব্যবসাটা হচ্ছে আমার দুসরা ইবাদত, আমার উপাসনা। ইউ থিঙ্ক তাহলে আমি সারা পৃথিবীর সাথে কিন্তু আর কোনো দিকে নজর দিব না। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু রাখিব, ঠিক ওরকমের আর কিচ্ছুর দিকে তাকানো যাবে না। শুধু আমার কেবলা হবে যখন আপনি বিজনেসের প্রোডাক্টটা সিলেক্ট করে ফেললেন, এরপরেই প্রোডাক্ট হতে পারে, সার্ভিসও কিন্তু হতে পারে। আপনি প্রোডাক্ট দিতে পারেন অথবা আপনি সার্ভিস দিতে পারেন। কারণ একটা কোম্পানি বা একাধিক কোম্পানি যদি ফুডের ব্যবসা বা যে কোনো ব্যবসা করলে, তাদের প্রোডাক্ট ক্যারি করার জন্য আপনি ট্রান্সপোর্টের বিজনেস যদি করেন, দ্যাট ইজ এ সার্ভিস, এটা প্রোডাক্ট না কিন্তু। এটাই। এইবার যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে, প্রোডাক্ট সিলেকশন করার পরেই যে ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করলেন, এবারে সেটার মার্কেট সার্ভে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি সুন্দরবনের মধু নিয়ে শুরু করেন, ফর এক্সাম্পল, আপনাকে দেখতে হবে সুন্দরবনের মধুর প্রথমত মার্কেট সাইজটা কেমন, বাংলাদেশের মানুষ কতটা মধু খায়, এবং প্রোডাক্ট ইটসেলফের কারণে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল। এটার আরো যদি প্রমোশন করি, মার্কেট করি, এটাকে আমরা আরো ইউনিক কিছু বেনিফিট, আমরা ইউএসপি যেটা বলে ইউনিক সেলিং প্রপোজিশন দিয়ে যদি আমরা কথা বলি, তাহলে মার্কেটটাকে আরো এক্সপ্যান্ড করা যাবে, বড় করা যাবে। সেই সম্ভাবনা কতটা? প্রথমত এটার মার্কেট কতখানি, অ্যাজ এ প্রোডাক্ট ইটসেলফ এটার ফিউচার কি, এটা জানা। তারপরে আসতে হবে যে হু আর দ্য কম্পিটিটরস, অপারেশনে কারা কারা আছে। এখন তো অনলাইনের দুনিয়ায় গুগলে ঢুকলেই আপনি পেয়ে যাচ্ছেন কারা কারা করছে। এগুলো কিন্তু খুঁজতে হবে, হুট করে ব্যবসা শুরু করা যাবে না। যে কারা কারা আমার এখানে এই সুন্দরবনের মধু নিয়ে কাজ করে, তাদের প্রোডাক্ট, তাদের প্রোডাক্টের প্রমোশন, তাদের প্রোডাক্টের প্রাইসিং, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের ম্যান পাওয়ার, তাদের স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স, এভরিথিং ধীরে ধীরে সংগ্রহ করতে হবে প্রত্যেকটা কোম্পানির। আইদার ইন এ ডায়েরি, ইন এ প্যাড, অথবা আপনার ল্যাপটপে বা হ্যান্ডসেটের মধ্যে টোটাল ডাটাগুলো কিন্তু এক জায়গায় করতে হবে। যে কারণ আপনি এন্টায়ার জিনিসটা না পেলে, মার্কেট সাইজটা কি এবং এর ফিউচার পোটেনশিয়াল কি এবং কম্পিটিশনে কারা বর্তমানে আছে, আপনি এখনো মার্কেটে আসেননি, আপনার কিন্তু বিজনেস আইডিয়া নিয়ে আসেন এখন। তো এই জন্য একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি। তাহলে আপনি যারা যারা আছে তাদের মেজর অ্যাটলিস্ট 10-20, এখন কতগুলো আছে তো আমি এখন বলতে পারবো না বা দরকার নেই। সে 100টা থাকলেও আপনি ফার্স্ট 20টা কোম্পানি নিয়ে নেন। ফার্স্ট 20 কোম্পানির ডাটা কালেকশন করতে, মার্কেট সার্ভে করতে হবে যে তারা কোন
বাংলাদেশের এন্টায়ার বাংলাদেশে ব্ল্যাঙ্কেট মার্কেটিং করে নাকি সেগমেন্টেড মার্কেট করে, কোন গ্রুপ অফ পিপলের কাছে তারা মার্কেট করে, মানে এন্টায়ার তাদের মার্কেট বিজনেস প্ল্যান, বিজনেস স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে। সবচেয়ে দুঃখজনক ঘটনা যে আপনারা ইকোনমিক্স নিশ্চয়ই কেউ কেউ পড়েছেন, ইকোনমিক্সের ডিমান্ড এন্ড সাপ্লাই এর মতো, যখন ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি থাকে তখন দাম কমে যায়। এখন 100 টাকা পেঁয়াজ হলো, পেঁয়াজ যদি হু হু করে বাজারে ঢোকে না, আবার 20-30 টাকা পেঁয়াজ হয়ে যাবে। এখন কিছু এক্সিকিউটিভের দরকার আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু দরকার 1000 জন অ্যাপ্লিকেশন করে, সুতরাং মালিক তখন 12 থেকে 15,000 টাকা বেতন দেয়। দুঃখজনক যে বিবিএ এমবিএ পাস করার পরে, মাস্টার ডিগ্রি করার পরে যখন কেউ 15,000 টাকা চাকরির জন্য ঘুরে বেড়ায়, চাকরি পায় না, খুব কষ্ট লাগে আমার কাছে। এর কারণ কি? কারণ হচ্ছে মালিকরা বুঝে গেছে যে আমি তো চাইলেই যে কোনো কাউকে পাইতে পারি, চাইলেই তো বাদ দিতে পারি। এবং একটা বাজে কথা আছে যে ভাত ছাড়ালে কাকের অভাব হয় না, তারা মনে করে যে ভাত ছাড়ালেই কাক পাওয়া যায়। তারা কখনো বোঝে না যে হিউম্যান রিসোর্স বলা হয় না, বর্তমান ওয়ার্ল্ডে বলা হয় হিউম্যান ক্যাপিটাল। এবং আরেকটা মজার জিনিস বলা হয় যে একটা মালিক তার ব্যালেন্স শিটে 40% অ্যাসেট দেখতে পারে না, সেই 40% অ্যাসেটের নাম হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। একটা প্রতিষ্ঠানকে গড়ে তোলে তার মানুষ, মেশিন না। ইউ হ্যাভ গট মানি, ইউ ক্যান পারচেজ এ মেশিন, বাট ইউ হ্যাভ গট মানি, ইউ ক্যান নেভার পারচেজ এ ম্যান। ইউ হ্যাভ টু ডেভেলপ এ ম্যান। ধীরে 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 তিলে তিলে করে একটা মানুষকে তৈরি করতে হয়। এই আমাকে এই পর্যন্ত আসতেও কিন্তু 30-35টা বছর সাধনা করে আসতে হয়েছে। সো দিস ইজ দ্য সিনারিও অফ দ্য কর্পোরেট এরিয়া। সো আপনারা এখানে ক্যাম্পাসে আছেন, ক্যাম্পাসের টেম্পারেচার আর কর্পোরেট টেম্পারেচার সম্পূর্ণ কিন্তু আলাদা। কষ্ট লাগে এই জন্যই যে কারণে আমি কথাগুলো আর একটু ডিপলি আপনাদেরকে এমবোস করে দেওয়ার জন্য বলছি। তো আপনাকে যেটা করতে হবে যে নোট ডাউন করেন, এবং বলছি যে আপনার কেবলা করে ফেলতে হবে, এটা মানে প্রফেশনাল কেবলা এটা। এইবার আপনাকে একটা বিজনেস মডেল দাঁড় করাতে হবে। আপনার পুঁজি কত, ক্যাপিটাল কত, তারপরে আমি এই প্রোডাক্টটার মডেলটা কি, প্রোডাক্টটা আপনি নিজে প্রোডাকশন করবেন নাকি আপনি ইম্পোর্ট করবেন নাকি অন্য সাপ্লায়ার কাছ থেকে, সোর্স থেকে আপনি নিজে নেবেন, এবং সেখান থেকে শুরু করে এন্টার বিজনেস প্ল্যানটা করতে হবে। আমি শুধু এই পয়েন্টগুলো বলবো অ্যাজ বিকজ আমাদের হাতে যে সময়, সেই সময় তো ন্যাচারালি একটা ব্যবসা বলা সম্ভব না। আপনারা বোঝেন, যারা বিবিএ এমবিএ পড়েন তারা বোঝেন কতগুলো সেমিস্টারে এগুলো শেখানো হয়, আর আমি 1 ঘন্টায় আপনাদেরকে কি শেখাবো। স্টিল আমি কিন্তু কিছু টিপস দিচ্ছি। ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য বিজনেস প্ল্যান, তাই না? প্রোডাক্ট কি হবে, আপনার প্রোডাক্টের প্রমোশনটা কি হবে, মার্কেটিংটা কি হবে, প্রাইসিংটা কি হবে, এটার ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন আপনি কিভাবে করবেন, এরকম করে পিপল সিলেকশন কিভাবে হবে, অর্থাৎ আপনার এন্টায়ার জিনিসগুলো, অপারেশনাল জিনিসগুলো আপনি কিন্তু করে ফেলবেন। তো মার্কেট সার্ভের কথা আমি আপনাকে আগে বলে দিচ্ছি। এইবার আপনি যদি প্রোডাক্ট সোর্সিং করেন, দ্যাট মিনস আপনি প্রোডাকশন করলেন না। অনেকেই আছে প্রোডাক্ট সাপ্লায়ারদের কাছ থেকে নেয়, আপনি নিজে প্রোডাকশন করলেন না, কিন্তু অন্যের কাছ থেকে নিয়ে আপনি, যেমন ঢাকাতে আপনার যশোরকেও ঢাকা থেকে কালেকশন করে, তো যশোর স্টিচের ওরা কি করবে, এই যশোর শহর বা সাবারবান বা আশপাশের লোক যে সমস্ত মহিলারা আছে ওদের কাছ থেকে তারা কিন্তু কাজটা করায় নেবে, যেমন আড়ং যেটা করতেছে, ঢাকায় নিয়ে আসবে, তাই না? তাহলে আপনি যখন সাপ্লাই নিবেন কারোর কাছ থেকে, সোর্সিং করবেন, আপনাকে ভালো একটা সোর্স থেকে প্রোডাক্টটা কিনতে হবে, এবং আপনি যত কমে প্রোডাক্টটা কিনতে পারেন, প্রফিট কিন্তু পারচেজের মধ্যে, কেনার মধ্যে লাভ, বেচার মধ্যে লাভ না। তো প্রথমত এই সোর্সিং থেকে শুরু করে প্রোডাক্টের কস্টিং এবং বিভিন্ন হেডে আপনি কি পরিমাণ খরচ করছেন, যে আপনি অপারেশনাল কস্ট কত, ওভারহেড কত, এটা কত, ওটা কত, এন্টায়ার কস্টিং গুলো খুব সুন্দরভাবে একটু বুঝে নিতে হবে। তো সোর্স নিয়ে কাজ করা, তাই না? এবং অল্টারনেট, যদি সোর্স নিয়ে আপনি কাজ করেন, অল্টারনেটিভ সোর্স সবসময় আপনাকে রাখতে হবে। আপনি প্রোডাকশনে গেলেও যাদের কাছ থেকে র মেটেরিয়াল নিয়ে আসছেন, একটা নির্দিষ্ট কোনো পার্টির কাছ থেকে আনলেও আপনাকে বিকল্প পার্টি হাতের মধ্যে রাখতে হবে। আর যদি ফিনিশ প্রোডাক্টই আপনি নিয়ে আসেন শুধুমাত্র ট্রেডিং এর মতো, সে আপনাকে দিবে এবং আপনি এখান থেকে আপনার শোরুমে বিক্রি করবেন, দেশের বাইরে বিক্রি করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অল্টারনেটিভটা রাখতে হবে। এবারে প্রমোশন নিয়ে একটু কথা বলি আপনাদেরকে। আপনি সব করলেন, এবার আপনার বিজনেসের ব্যাপার, মার্কেটিং বা প্রমোশন কিভাবে করবেন। অফলাইনে যদি হয় সেক্ষেত্রে আপনি মানুষের মাধ্যমে করবেন, এটা পোস্টার হতে পারে, ব্যানার হতে পারে, এটা টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, এটা নানা রকম ভাবে কিন্তু হতে পারে। আর ডিজিটালি তো ন্যাচারালি ফেসবুক থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের মার্কেটিং রয়ে গেছে। এই মার্কেটিং এ যেতে হবে। মার্কেটিং এ যাওয়ার আগে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইউএসপি বলে একটা শব্দ আছে মার্কেটিং এর, ইউনিক সেলিং প্রপোজিশন। একটা প্রোডাক্টের শেষ কথা হচ্ছে বেনিফিট। মানে যেমন আমি যদি একটা আমার এটা একটা মোবাইল ফোন যদি বলি, এটা একটা মোবাইল ফোন, দিস আ ফিচার। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে অন্য ল্যান্ড ফোনে যেরকম ইয়ে রাখতে হয় আমাকে, কি বলে এটাকে,
টেলিফোন ইন্ডেক্স লাগে, এখানে টেলিফোন ইন্ডেক্স লাগে না, নাম্বারগুলো এখানে সেভ করে রাখা যায়। বেনিফিট কি? তাহলে আমার টেলিফোন ইন্ডেক্স লাগছে না। এটা হচ্ছে মোবাইল ফিচার। অ্যাডভান্টেজ কি? এটাতে ভয়েস মেসেজ পাঠানো যায়। বেনিফিটটা কি? আমি যদি মানুষের মধ্যে থাকি বা অন্য কোনো কারণে, টেকনিক্যাল কারণে আমি কথা বলতে না পারি, আমি ছোট্ট করে একটা ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিব। এটা মোবাইল ফিচার। অ্যাডভান্টেজ কি? এটাতে ক্যালেন্ডার আছে, সুতরাং আমার যে কোনো সময় আমি তারিখ দেখতে পারি। এর মধ্যে ঘড়ি আছে, এর মধ্যে রেডিও আছে, এর মধ্যে গান শোনা যায়, এর মধ্যে 50টা 60টা আমি এখন আপনাকে বের করে দিব। একটা ফিচার রিলেটেড অ্যাডভান্টেজ, রিলেটেড বেনিফিট। তাহলে আমার ঘড়ি লাগে না, অ্যালার্ম ঘড়ি লাগবে না, আমার কত কিছু লাগে না, ক্যামেরা লাগবে না, তাই না? সো প্রতিটা রিলেটেড একটা ফিচারের পরে এসে একটা অ্যাডভান্টেজ আসে, যে এটা একটা মোবাইল। অ্যাডভান্টেজ কি? এর মধ্যে রেডিও আছে। বেনিফিট কি? আমার রেডিও লাগবে না। এটা একটা মোবাইল। অ্যাডভান্টেজ কি? এটার মধ্যে ক্যামেরা আছে। বেনিফিট কি? আমার ক্যামেরা কিনতে হবে না। ডিএসএলআর অন্য জিনিস, কিন্তু নর্মালি ক্যামেরা লাগবে না। এই যে ব্যাপারগুলো আর কি। তো প্রত্যেকটা প্রোডাক্টের এন্ড কথা হচ্ছে বেনিফিট। হোয়াট ইজ দ্য বেনিফিট? বিজনেস সম্পর্কে একটা কথা বলতে আমি ভুলে গেছি। বিজনেসের আমার দেওয়া সংজ্ঞা অন্য, গুগলের সংজ্ঞা, বইয়ের সংজ্ঞা এক রকমের। আমি একটা কথা বলি যে বিজনেস হচ্ছে কোন মানুষের সাথে গন্ডগোল না করে, ঝামেলা না করে, লড়াই না করে তার পকেটের টাকা আমার মুনাফা সহ আমার পকেটে নিয়ে আসা, আর একজনের টাকা আমার পকেটে আনার নাম ব্যবসা। এখন চিন্তাই করে আনার বিপরীতে কিভাবে আনা যায়? আমি তাকে দিচ্ছি একটা প্রোডাক্ট, একটা খাবার, এটা হচ্ছে অর্গানিক ফুড, এটা হচ্ছে এই ফুড, এটাতে ডায়াবেটিক কন্ট্রোল হয়, ওইটাতে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, এটাতে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, এরকম অনেক কথা হতে পারে। মানে যে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছি, তার একটা বেনিফিট দেখা দিচ্ছি, এবং তার মধ্যে এন্টার কস্টিং এর মধ্যে আমার প্রফিট ইজ দেয়ার, প্রফিট রয়ে গেছে। তার মানে এই তার প্রফিট, আমার প্রফিট সহ ওই কাস্টমারকে আমি অ্যালিউট করছি, প্রলুব্ধ করছি, কিনতে আমি ইন্সপায়ার করছি। কিভাবে? বেনিফিটটা দেখায় যে এইটার মধ্যে এই বেনিফিট আছে, তখনই কিন্তু সে কিনবে। একটা হরলিক্সের আপনি যদি দেখেন, হরলিক্সের এখন কতগুলো ফর্মুলেশন হয়েছে। বাচ্চাদের জন্য একটা, অ্যাডোলেসেন্টের জন্য একটা, প্রেগন্যান্ট মহিলাদের জন্য একটা, আর এল্ডার পার্সনদের জন্য একটা। এটা তো বিভিন্ন রকম ফর্মুলেশন, একই প্রোডাক্ট, সামান্য কিছু একটা ভেরিয়েশন দিয়ে সে, তার মানে কি প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন করা হয়ে গেছে। এবং একটা ফ্যামিলিতে আগে একটা হরলিক্স কেনা হতো। যাদের সামর্থ্য আছে বাচ্চার জন্য হরলিক্স কিনবে অবশ্যই, কারণ যে ধরনের ইমোশনাল দেওয়া হয়, অ্যাডভার্টাইজ করা হয়, তো কিনবে। এবং স্বপ্ন থাকবে যে যদি ফ্যামিলিতে কেউ কখনো প্রেগন্যান্ট হচ্ছেন, তার জন্য একটা কিনবে। বাট প্রেগন্যান্সির দিনে হচ্ছে একটা ফ্যামিলিতে খুব অকেশনালি হয় না, একবার দুবার তিনবার হয়তো হতে পারে গেল। বাট ওই কি বলে, এল্ডার পিপল কেউ না কেউ থাকে, তাই না? তার মানে কি একটা ফ্যামিলিতে একটা যেখানে কেনা হতো, সেখানে এক থেকে একাধিক হরলিক্স কেনার জন্য একটা মার্কেটিং করা হয়ে গেছে, ডাইভার্সিফিকেশন করে ফেলা হলো একটা প্রোডাক্টের ফর্মুলেশন গুলো বাড়ায়। তার মানে ওর একটা বেনিফিট দেখায়, আগে একটা বিক্রি করতাম তার কাছে, এখন আমি 3টা বিক্রি করতেছি। আর এটা একটা অদ্ভুত সুন্দর মার্কেটিং। মার্কেটিং এ বলা হয় যে তুমি তোমার এক্সিস্টিং কাস্টমারের কাছে পারলে 10% বেশি বিক্রি করো। সেল বাড়াতে গেলে, রেভিনিউ বাড়াতে গেলে যে আমার গ্রস প্রফিট বাড়বে, আমি যদি নতুন কাস্টমার তৈরি করে প্রফিট আনতে যাই, তাহলে নতুন কাস্টমার বানাতে গেলে আমার কস্টিং আছে। কিন্তু পুরনো কাস্টমার, এই জন্য সিআরএম যেটা বলা হয়, কাস্টমার রিলেশনশিপ মার্কেটিং বলে একটা টপিকস আছে, যে সিআরএম এর মাধ্যমে কাস্টমারটা ধরে রাখা। কারণ ধরে রাখলে ওর কাছ থেকে যদি আমি আর 10% বিজনেস বেশি আনতে পারি, তাহলে টোটাল বিজনেস বেশি হবে। আবার ওর রেফারেন্সে কিন্তু, কারণ ও সলিড কাস্টমার, লয়াল কাস্টমার হয়ে গেল, ওর রেফারেন্সে কিন্তু আমি আরো কিছু কাস্টমার পেতে পারি। ইউ সি? তাহলে আপনি প্রমোশনটা কিভাবে করবেন? আপনি অফলাইনে করতে পারেন, অনলাইনে করতে পারবেন, কিন্তু প্রমোশন করার আগে আপনাকে একটা জিনিস বের করতে হবে খুঁজে। আপনারা মধুমতি লবণ, অনেক আগে মধুমতি লবণ একটা অ্যাড দিত টিভিতে, রাত আর দিন ভাই, রাত আর দিন বলে। তখন একজন ভদ্রমহিলা তখন সামনে স্টেজের দিকে চলে আসেন, কোমরে মানে আঁচল প্যাচ দিতে দিতে উনি একটা কথা বলেন, তফাৎটা কি? এই যে তফাৎটা কি, এটাই কিন্তু বেনিফিট। ওই যে আমি এতক্ষণ বেনিফিটের কথা বলছিলাম, তো মোল্লা লবণের রাত আর দিন ভালো কথা, তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আদার সল্টস এন্ড দিস সল্ট? তখন হচ্ছে যে দিস সল্ট ইজ আয়োডাইজড, আয়রন সমৃদ্ধ। এই তো, তার মানে তফাৎটা কি বা ডিফারেন্সটা কি, ইউনিকনেস কি? এই যে ডিফারেন্সিয়েট করতে পারা, আপনি যে প্রোডাক্টটা মার্কেট করবেন, আপনার প্রোডাক্টের একটা ইউনিক ফিচার, অ্যাডভান্টেজ, বেনিফিট থাকতে হবে। হোয়াট ইজ দ্যাট? আপনি সুন্দরবনের মধু যদি নিয়ে আসেন, কি মধু? এখন আপনি অনেক মধু বিক্রি করেন, সুন্দরবনের এই ফুলের মধু, কেউ আরেকজন শস্যের মধু, আরেকজন কি বলে
লিচু ফুলের মধু, এরকম করে কতগুলো ভেরিয়েশন অফ মধু বিক্রি করো, কিন্তু আপনার সুন্দরবনের মধু আরো 10 জন বিক্রি করে। আপনি কোন ফিচারটা এখানে অ্যাড করবেন? কিছু একটা তো অ্যাড করতে হবে। তো কিছু যদি ডিফারেন্স না থেকে থাকে, তাহলে হোয়াট ফর দ্য কাস্টমার উইল বাই ফ্রম ইউ, আপনার কাছে কেন কিনবে? এই যে সালোয়ার কামিজ, ওড়না, তারপরে বোরখার থেকে শুরু করে আরো অনেক জিনিস বিক্রি করে সবাই। তো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? আপনার প্রোডাক্টের ইউনিকনেসটা কোথায়? কেন আমি আপনার প্রোডাক্টটা কিনবো? অলরেডি আই এম পারচেসিং দিস ফ্রম মিস্টার আরাফাত ইসলাম, আমি নামটা দেখতে পাচ্ছি সামনে, এই জন্য বললাম। তো মিস্টার আরাফাত ইসলামের কাছ থেকে আই এম পারচেসিং দ্য প্রোডাক্ট। তো আই এম হ্যাপি উইথ হিম, হি নোজ মি, আই নো হিম। এবং যে কোনো সময় আমি তাকে বললে সে আমাকে প্রোডাক্ট দিতে পারে। আমি ক্যাশ ক্রেডিটের কথা বলবো না, বাট তার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। ইভেন ইফ দ্য প্রোডাক্ট ইজ ডিফেক্টিভ, সেক্ষেত্রে সে আমাকে এটার একটা কম্পেনসেটরি মেজারও নিয়ে থাকে। তা আননেসেসারি আপনার সঙ্গে আমি পরিচিত হব, আপনি প্রোডাক্ট কেমন দিবেন আমি জানি না, আপনার সাথে আমার লেনদেন কেমন হবে জানি না। তাহলে একটা লয়াল কাস্টমার অফ সাম আদার কম্পিটিশন আপনি আপনার কাছে নিয়ে আসবেন। এটাকে কিন্তু আমি আগে একটা কথা বলতাম যে একটা ওয়ালকে যদি ক্র্যাক করতে হয়, তাহলে রিক্টার স্কেলে কিন্তু 1, 2, 3 হলে হবে না। 1, 2, 3 স্কেলে যদি ভূমিকম্প হয়, একটা দেয়াল কিন্তু ক্র্যাকড হবে না। দেয়ালকে ক্র্যাক করতে গেলে 7+ রিক্টার স্কেল লাগবে, বা 6+ লাগবে। তাহলে যে কাস্টমার গুলো অন্যের আছে, কারণ এখন কিন্তু আমাদের কোনো মনোবলি নাই, এমন কিছু নাই যে এই প্রোডাক্ট আমারই আছে আর কারো নাই। খুব রেয়ারলি হয় যারা কিছু আবিষ্কার করে ফেলে তারা, আমরা না। তাহলে আপনারা বা আমরা যে ব্যবসাটা করতে যাচ্ছি, সেই ব্যবসা কম বেশি সবাই করে। আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে এই ব্যবসাটা মনে হয় কেউ করে না, যে দেখেন বহু আগের থেকে সবাই করতেছে, তাই না? তাহলে আপনার প্রোডাক্ট নিয়ে কিন্তু গবেষণা করতে হবে, এবং তাহলে প্রোডাক্টের কোয়ালিটিতে, মানে তার ইনার কম্পোনেন্টের মধ্যে, মধুর মধ্যে কিন্তু কিচ্ছু যোগ করার নাই। আপনি ন্যাচারালি যে প্রোডাক্টটা হয়েছে, এই প্রোডাক্টটা কিন্তু আপনি তৈরি করেন, এটা মৌমাছি তৈরি করেছে। সুতরাং এর প্রডিউসার যেহেতু মৌমাছি, এই ফ্যাক্টরিতে আমাদের কোনো অবদান নাই। সো এর প্রোডাক্ট ইটসেলফে আমার কিছু করার নাই। এরপরে কি আছে? এরপরে প্যাকিং থাকতে পারে, প্রাইসিং থাকতে পারে, প্রমোশন থাকতে পারে, ডিস্ট্রিবিউশন থাকতে পারে, আরো অনেক কিছুই থাকতে পারে। ইউসি বাংলাদেশের যতটুকু মধুর মার্কেট আছে, আমি কিন্তু এক্সাম্পল হিসেবে এটা বলছি, বোরকা নিয়ে কথা বললে হয়তো আর একটা হতো। জাস্ট মার্কেটিং এর কনটেক্সটে আমি একটা কথা বলে যাচ্ছি মধু নিয়ে। আপনার যশোরের গুড় নিয়েও কথা বলা যেতে পারতো। ইস্যু হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম বাজার কিন্তু ইজ অকুপাইড বাই দাবুর, ইন্ডিয়ান দাবুর মধু, যেটা এটাই কিন্তু ম্যাক্সিমাম বাজারে আছে। কই আমাদের দেশে তো মধুর কোম্পানি কয়েকটা আছে, এস্টাবলিশ কোম্পানি ছিল, এখনো আছে, তারা জানি পারে না কেন? ইন্ডিয়ার থেকে দাবুর ব্যবসা করে যাচ্ছে, আমাদের দেশে এরা পারে না কেন? দেয়ার ইজ সামথিং রং। সেই রংটা তারা হয়তো ডায়াগনোসিস করতে পারেনি, অথবা পারলেও অ্যাড্রেস করছে না। মেবি তাদের কোনো হিডেন এজেন্ডা আছে যে কারণে তারা এটা করছে না। তাহলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রমোশন। কারণ যদি এটা একটা বিউটি কম্পিটিশন হয়, সুন্দরী প্রতিযোগিতা হয়, সেখানে তো আপনি বোরকা বা মানে স্কার্ফ পরে যেহেতু সুন্দরী প্রতিযোগিতা হতে পারে। এভরি ম্যান মাস্ট নো হোয়ার টু স্টপ, এভরি পিপল, ম্যান বলবো না, এভরি পিপল মাস্ট নো হোয়ার টু স্টপ। কোথায় থামতে হবে তাকে জানতে হবে। আমি জানি অ্যাটলিস্ট কোথায় থামতে। আমি থেমে গেছি, আরো 10 বছর চাকরি করতে পারতাম, যে স্টামিনা আমার আছে, আমি করি নাই। বহু লক্ষ টাকার প্রলোভন আমি বাদ দিয়ে আমি একটা জান্নাতে আছি এখন, আমার সংসার নিয়ে, আমার পড়ালেখা নিয়ে, আপনাদেরকে নিয়ে আমি এই কাজগুলো করতে চাই। ইট ইজ এ গিভিং ব্যাক টু দ্য সোসাইটি, সমাজকে ফেরত দেওয়া। আমার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। এদেশ থেকে আমি পেয়ে কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টর একজন হয় না। আমার লাস্ট কোম্পানিতে 5,000 মানুষ ছিল, যেখানে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। তার মানে 5,000 মানুষের মধ্যে আমি একা। ওরকম 5 লক্ষ, অনেক লক্ষ বা কোটি মানুষের মধ্যে 1 2 জন করে হতে পারে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1 2 জন হয়, তার একজন। আপনারা এখানে 50 জন 60 জন যাই থাকেন না কেন, এর মধ্যে যদি 5 জন মানুষও আমার কথা শুনে ইনফ্লুয়েন্সড হন, চিন্তা করেন, জীবন নিয়ে আরেকবার ভাবেন যে সামনের দিনটা আসতেছে, কি করব আমি, কি করলে কি হবে, এই জিনিসগুলো ভেবে যদি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসেন, আমি বিশ্বাস করি দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমার অ্যাচিভমেন্ট কিন্তু ওইটাই। আমি আজকে সকালে এক জায়গায় বলেছি যে দেখেন, আপনাদের এভারেজ বয়স 20, 22, 25 বছর। একটা বাংলাদেশের এভারেজ মানুষের এজ হচ্ছে 24 বছর, ধরলাম 74 বছর, সরি। তো ধরলাম 75, আর আপনার বয়স হয়ে গেছে 25, তার মানে দেয়ার ইজ লেফট কত? 50 বছর। একটা মানুষ যদি 5 বছর কষ্ট করে, কঠোর পরিশ্রম করলে, আমি 45-50 বছর যদি খুব আরামে জীবন কাটাতে পারি, then why you will not do that? আমি তো অমানসিক পরিশ্রম করেছি। এই খুলনা থেকে যত দক্ষিণ আছে, ওই ডুমুরিয়া চুকনগর না, একেবারে সেই কয়রা, সুন্দরবন, শিবসা নদী পাড় পর্যন্ত
ফেরার সময় জোয়ারে ভেসে গেছি, আসতে পারি না, এরকম অবস্থা। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যাইনি, চাকরির স্বার্থে গেছি, চেনার জন্য গেছি, কাজ করতে গেছি। কঠোর পরিশ্রম কাকে বলে, কঠোর না শুধু কঠোরতম পরিশ্রম কাকে বলে, সে এক্সাম্পল আমি নিজে। বাট তার ডিভিডেন্ড এখন আমি পাচ্ছি। আল্লাহ আমাকে বঞ্চিত করে নাই, আমার পরিশ্রমের ফসল আমি পাচ্ছি। আপনার মজার জিনিস, শ্রীমদ ভগবত গীতার কর্মযোগ আমার কাছে প্রিয় একটা চ্যাপ্টার। কর্মযোগের মধ্যে একটা মজার কথা আছে। ভগবান শ্রীকৃষ্ণ একজন, আমাদের তো কয়েকজন হিন্দু কলিগ আছেন, ওরা আরো ভালো জানবে যদি ওরা গীতা পড়ে থাকে। এই অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ একটা মজার কথা বলেছিল এখানে। যখন অর্জুন কোনোভাবেই যুদ্ধ করতে চাচ্ছিল না, জ্ঞাতি ভাইদের সাথে মারামারি করতে চাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ বললেন, কর্মান্না বাধিকার আস্ত মা ফলে সে কদাচন, কর্মে তোমার অধিকার আছে, কর্মফলে তোমার অধিকার নাই। সুতরাং তুমি, এই জন্য এই ব্রাহ্মণ পণ্ডিতরা যখন কথা বলে তখন বলে তুমি নিষ্কাম কর্ম করো, কোন রকম কোনো মায়া মোহ নিয়ে কাজ করো না। এবং এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা কথা আছে চমৎকার, যে একটা কাজ শত বৎসর লক্ষ বৎসর পর্যন্ত কর্মফল না দিয়ে বিনাশ প্রাপ্ত হয় না। নাভুক্তম ক্ষিয়ত কর্ম কল্প কোটি শতৈরূপী। সংস্কৃতে বাংলা হচ্ছে যে কোনো কাজ তার কর্মফল না দিয়ে বিনাশ প্রাপ্ত হয় না। আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, তার ফল পেয়ে তারপরে আমার মৃত্যু হবে, আমার ইসলাম ধর্মে তাই বলে। আমি যদি কোনো অন্যায়, কোনো ভুল, কোনো পাপ, কোনো অপরাধ করে থাকি, কোনো মানুষের সাথে খারাপ কাজ করে থাকি, ঠকাই থাকি, কষ্ট দিয়ে থাকি, তার প্রতিফল না পাওয়ার পর্যন্ত আমার মৃত্যু হবে না। প্রত্যেকটা কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। আমি আমার রেজাল্ট যা করেছিলাম তাই, আমি যতটুকু ভালো কাজ করেছি তার কারণে আজকে আমি এখানে। আই এম এনজয়িং মাই লাইফ নাও। আমার কোনো অ্যাংজাইটি নাই, টেনশন নাই, ঘুমের ওষুধ দরকার হয় না, আমি ঘুমোতে পারি। আর আমি যে ভুলগুলো করেছি সে ভুলের কারণে এখানে পড়ে আসি। হয়তো আমি অনেক দূর যেতে পারতাম, আমি যেতে পারি নাই, কি জন্য? আমার ভুলের জন্য। সে কারণে আমি বলছি যে ইউ ডু সামথিং, হার্ড লেবার, 5টা বছর কষ্ট করেন, দেখবেন জীবনে 50 বছর আরামে থাকতে পারবেন। আমরা ছিলাম ইউএসপি তে, অর্থাৎ ইউনিক সেলিং প্রপোজিশন আপনাকে বের করতে হবে প্রোডাক্টের, এবং সেটার প্রমোশন লাগবে। আর একটা জিনিস হচ্ছে, আপনাকে সিআরএম একটা শব্দ বলেছিলাম, কাস্টমার রিলেশনশিপ মার্কেট। আপনার একটা কাস্টমার যখন তৈরি হবে, তাকে সন্তানের মতো, দেবতার মতো, পীরের মতো তাকে আপনি সেবা করেন, তার সার্ভিস দেন। মনে রাখবেন যে এই কাস্টমার গুলাই আমার প্রফিট দেয়, এবং তার মাধ্যমে কিন্তু আমার উপার্জন হয়, মুনাফা হয়। সেখান থেকে আমি সংসার চালাই, বউ বাচ্চা, আত্মীয়স্বজন, বাপ মা, ভাই বোন সহ যা কিছু করার এভরিথিং আমি। কোম্পানি কিন্তু টাকা দেয় না কাউকে। সে আপনারা কেউ চাকরি করেন, কোম্পানি আপনাকে 50,000 টাকা দিল, কে দিচ্ছে টাকা? এই 50,000 টাকা তো কাস্টমারের টাকা। কাস্টমার প্রোডাক্ট কিনেছে, প্রোডাক্টের মধ্যে প্রফিটের টাকা ছিল, প্রোডাক্টের মধ্যে প্রফিটের টাকা ছিল। সে প্রফিট হয়েছে 100 টাকা, তার থেকে কোম্পানি 10 টাকা 20 টাকা বেতন আকারে দিয়ে দিচ্ছে, বা 50 টাকা দিয়ে দিচ্ছে, আর 50 টাকা কোম্পানি নিজে রাখছে। সেই 50 টাকার একটা ক্ষুদ্র অংশ আমি আপনি পেয়েছি। আমি জীবনে যা পেয়েছি সেটা হচ্ছে প্রফিটের একটা ক্ষুদ্রতম অংশ। তাহলে হু পেজ দ্য স্যালারি? কাস্টমার পেজ দ্য স্যালারি। ফিলিপ কোটলারের মার্কেটিং এর বইতেও কিন্তু এইভাবেই বলা হয়ে থাকে যে কাস্টমার পেজ ইওর স্যালারি। কাস্টমার যদি স্যালারি দেয়, তাহলে কাস্টমারকে আমি কিভাবে জ্ঞান করব, কিভাবে সম্মান করব? তো আমাদের বাংলাদেশের মার্কেট গুলো যে দেখেন কি অ্যাটিটিউড, কি ব্যবহার, কি খারাপ ব্যবহার করে, কিন্তু ওরা একবার ভেবে দেখে না, কারণ ওদের ওরিয়েন্টেশন এভাবে নাই, তাই না? তো এরপরে আপনি যেটা যাবেন সেটা হচ্ছে, আপনি বেচা বিক্রি তো ন্যাচারালি আপনাকে ক্যাশে করতে হবে। কোনো হায়ার পারচেজের বিজনেস কেউ কোনোদিন করতে যাবেন না। নেভার নেভার আর নেভার। ব্যবসা কম হোক, কিন্তু কখনো বাকির ব্যবসা জীবনে কোনোদিন করবেন না, এটা মাথায় রাখবেন। আপনি যদি ব্যবসার জন্য যে প্রোডাক্ট গুলো সাপ্লাই নেবেন সোর্সের কাছ থেকে, কোন সোর্সের কাছ থেকে আপনি সাপ্লাই নিলেন, তো চেষ্টা করবেন টু ডিলে দ্য চেক, টু মেক দ্য পেমেন্ট ডিলে। একটু অ্যাকাউন্টসে যারা, এখানে তো আর অ্যাকাউন্টস এর কেউ নাই, অ্যাকাউন্টস বা ফিনান্স যারা পড়ে, অ্যাকাউন্টস এর লোকদের একটা মজার ইন্টারেস্টিং একটা জিনিস আছে, ওরা এটা প্র্যাকটিস করবেই। সাপ্লায়ার এসে বসে থাকে, চেক দেয় না, বুধবারে আসলো, বলে ভাই কালকে আসেন। আবার এই সাপ্লায়ারের প্রোডাক্ট নিয়ে কিন্তু প্রোডাক্ট তৈরি হয়েছে বা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, সেই টাকা সাপ্লায়ারের টাকা কিন্তু রোল করাচ্ছে। বৃহস্পতিবারে আসলো, আবারও ঘুরে লোকটা যে স্যার আমার টাকাটা দেন। বৃহস্পতিবার এসে চেক লিখে দিল রবিবারের ডেটে, খেয়াল করেন। বুধবারে চেক দিল না। আপনাদেরকে ব্যবসার ভিতরে একটা ছোট ছোট মজার ট্রিক্স বলি। বৃহস্পতিবারে দিল না, ঘোরায় দিল, সরি বুধবারে দিল না, বৃহস্পতিবারে আসলো, বৃহস্পতিবারে চেক লিখে দিল রোববারের ডেটে। রোববারের ডেটে মানে কি? তাহলে বৃহস্পতির পরে শুক্র শনি 2টা দিন পাওয়া গেল, এই 2টা দিন কি তার ব্যবসা চলবে।
তার অফিস ফ্যাক্টরি ব্যবসা অনেক কিছু চলবে, বেচা কেনা চলবে, কিন্তু পেমেন্টটা আরো 2-3 দিন ডিল হয়। 1 কোটি টাকার চেক যদি হয়ে থাকে, আপনি চিন্তা করে দেখেন বৃহস্পতি শুক্র শনি 3 দিনেরই এই কত, 1 কোটি টাকার 1 মাসের ইন্টারেস্ট কত, এবং সেটা 30 দিয়ে ভাগ করলে পার ডে ইন্টারেস্ট কত, তাহলে 3 দিনের ইন্টারেস্ট কত হলো। এমনও কিছু কিছু হয়ে যেতে পারে, চেক দেওয়ার পরে হঠাৎ করে টেলিফোন করে ওই লোকটাকে বলে দিল অ্যাকাউন্ট থেকে যে ভাই আপনাকে চেকটা দিয়েছিলাম, কি সরি কিছু মনে করেন না, চেকটা আজকে প্লেস করেন না, আপনি মঙ্গলবারে চেকটা প্লেস করেন। তার মানে কি, ওইখানে 1 কোটি টাকা চেকের মধ্যে 90 লাখ আছে বা 10 লাখ আছে, অ্যাকাউন্টে টাকা নেই, চেকটা রিটার্ন হবে। এটাও এক ধরনের চালাকি হয়তো করে, যদিও এই সমস্ত কিছু করা উচিত না, বাট আমি সিম্পলি বলবো যে ট্রাই টু ডিলে দ্য পেমেন্ট, বলা যে আপনাকে আমার পেমেন্টটা একটু দিতে দেরি হবে, আমি কিন্তু 15 দিন পরে দিব, একেবারে কথাবার্তা বলে নেওয়া। তো এই যে ডিলে পেমেন্টও কিন্তু একটা ব্যবসার হিসাবের মধ্যে, আর বাকিতে এটা না করা। এবারে একটু ব্যবসার বটম লাইন নিয়ে চিন্তা করি। যেটা বলছিলাম যে ব্যবসা মানে কিন্তু প্রফিট করা, শেষ কথা কিন্তু এটাই। বটম লাইন, প্রফিট করতে গেলে আপনি ব্যবসা শুরু করলেন, কখনোই চিন্তা করবেন না যে ব্যবসা শুরু করলে প্রথম মাসেই প্রথম বছরেই আপনার প্রফিট চলে আসবে। কেউ কেউ লাকি হলে, ভাগ্যবান ভাগ্যবতী হলে হতে পারে, বাট মাথায় রাখতে হবে ইনিশিয়ালি ইউ মে নট মেক প্রফিট, এটা মাথায় কিন্তু রাখতে হবে। অনেকে অস্থির হয়ে যায় ব্যবসা শুরু করেই ব্যবসা প্রফিটের চিন্তা করে। নো, ইভেন এমন হতে পারে যে ব্যবসা শুরু করে প্রথম 1 দিন 1 মাস বেচা বিক্রি হলো না, সেল হলো না, সো হোয়াট, ধৈর্য ধরতে হবে। এখানে একটা হচ্ছে সুন্দর বিজনেসের হচ্ছে সুন্দর প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে যা যা বললাম এটা, তারপরে হচ্ছে কঠোর পরিশ্রম, লেগে থাকা, ধৈর্য, নিষ্ঠা, অধ্যবসায়, সততা, এগুলো নিয়ে বসে থাকা। আজকে হবে না কাল হবে, কাল হবে না পরশু হবে। আমি একটা ছোট্ট গল্প বলে থাকি, সেটা মানে 1 লাইনের, যে জুতার দোকান একজন দিয়েছিল এবং সে বসে থাকতো রেগুলার, সামনে দিয়ে একজন টিচার যাইতো, জিজ্ঞেস করতো কি তোমার ব্যবসা কেমন? স্যার ভালো। প্রতিদিন একদিন যাচ্ছে বলে তোমার ব্যবসা কেমন? স্যার ভালো। তো হঠাৎ করে টিচার জিজ্ঞেস করলো কেমন ভালো? তো বললো যে কালকে এক জোড়া জুতো বিক্রি করছিলাম, তো উনি আজকে জোড়া ফেরত দিয়ে গেছে। কাল যেটা বিক্রি হয়েছে আজ যেটা ফেরত দিয়ে গেছে, তারপরও সে বলছে ব্যবসা ভালো। তার মানে কি, হি ইজ মেন্টালি প্রিপেয়ার্ড, যেটা আমার হবে। এই ধৈর্যটা থাকতে হবে। ইনিশিয়ালি আমার লস হতে পারে, এই লসটুকু মেনে নিতে হবে। আমার কতটুকু লস আমি সহ্য করতে পারবো, এটা আমি যেমন 1 লাখ টাকা দিয়ে শুরু করলাম, আমি 1 বছর পরে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে হিসাব করতে হবে। আমি একটা এরকম হিসাব বলি, বছরের শেষে দেখলাম যে আমার 90,000 টাকা আছে। তার মানে কি, আমার অ্যাকচুয়ালি 1 বছরের ব্যবসাতে 10,000 টাকা লস হয়েছে। এটা একটা এক্সাম্পল বলছি আপনাদেরকে। কিন্তু আপনাকে আরেকটা জিনিস ভাবতে হবে যে আমার এই কোম্পানিটার কথা কেউ জানতো না, আমার কাছে এখন 300, 500, 1000 কাস্টমারের ডাটা আছে, বা এই কাস্টমার গুলো আমার কোম্পানিটাকে চিনে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, এবং কেউ কেউ আমার প্রোডাক্ট কিনেছে, কিন্তু এত পরিমাণ কেনে নাই যে পরিমাণ কিনলে আমার লাভ হতো, তাই না? যারা লিনিয়ার ইকুয়েশন জানেন তারা ভালো বুঝবেন ব্রেক ইভেন বের করতে হয় ব্যবসাতে। তো ব্রেক ইভেন একটু পরে আমি কথা বলবো। তো দেখা যাবে যে আর একটু বেশি বিক্রি হলেই তার ব্রেক ইভেনে চলে আসবে, অর্থাৎ তার প্রথম বছর লস হলো 10,000, পরের বছর দেখা গেল যে 95,000 টাকা আছে, তার এখনো 1 লাখ টাকা নাই, তৃতীয় বছরে দেখা গেল তার 1 লাখ টাকাই আছে। তার মানে এই 3 বছর তার ওই 10 আর 5 15,000 টাকা লস হয়েছে, তৃতীয় বছরে এসে 1 লাখ টাকাই আসলো। তাহলে এই 3 বছরের ব্যক্তি তার নিজে এবং নিজের সংসার চলবে কিভাবে? আপনাকে ব্যবসা শুরু করার আগে ব্যবসার টাকা দিয়ে সংসার চলবে না, এরকম একটা অবস্থা চিন্তা করে আসতে হবে। ক্যাশের টাকা দিয়ে কোনোদিন চাল কিনবেন না, বাজার করবেন না। তাহলে এই 3 বছর সংসার চালানোর জন্য কিছু একটা আপনাকে আলাদা রাখতে হবে। এই জন্য 1 লাখ টাকার ক্যাপিটাল নিয়ে যদি কখনো ব্যবসা করার প্ল্যান থাকে, তাহলে 3 লাখ টাকা নিয়ে শুরু করতে হবে, কারণ আপনার ব্যাকআপ কিছু থাকতে হবে। কারণ যদি কোনো কারণে ভরাডুবি হয়, ধরাশায়ী হয়, তাহলে কিন্তু ব্যাকআপ যে মানিটা থাকে, সেই ব্যাকআপটা মানি দিয়েই আপনাকে হেল্প করবে। তাহলে এই যে প্রথম বছরে 10,000 টাকা লস হলো, দ্বিতীয় বছরে 5,000 টাকা লস, তৃতীয় বছরে এসে ব্রেক ইভেন পয়েন্ট আসলো, যেখানে আমার লাভও নেই লসও নেই। এইটা ধরে রাখতে পারলে, আর পুরোনো কাস্টমার গুলোকে যদি আমি একটু করে প্রমোট করতে পারি, তাদেরকে সার্ভিস দিতে পারি, ভালো প্রোডাক্ট আমি সাপ্লাই করতে পারি, সার্ভিস দিতে পারি, এন্ড নতুন কিছু কাস্টমার বাস্কেটে আনতে পারি, তাহলে পরের বছর যে আমার দেখা গেল 1,05,10 হয়ে গেছে, তার মানে আমি প্রফিটে চলে আসছি। এই যে ব্যবসাটা বোঝা, যেটা এটা কিন্তু সিম্পলি আমি আউটলাইন, গ্রস আউটলাইন বলে যাচ্ছি, এটা কিন্তু আসলে ছবিটা না। তো আপনাকে এই হিসাবটা করতে হবে, প্রতিদিনের আপনার প্ল্যান কি, টার্গেট কি করতে হবে। ইনিশিয়ালি কিন্তু সেলস এর জন্য পাগল হওয়া যাবে না। সেলস যদি অটোমেটিক্যালি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড। যদি নাও হয়, চুপ করে বসে থাকতে হবে। এই যে জুতার দোকানদারের গল্পটা মনে রাখতে হবে, যে
আসলে গতকালকের জুতা আজকে ফেরত দিয়ে গেছে, তারপরে বলে যে ব্যবসাটা ভালো, তাই না? তাহলে ব্রেক ইভেন নিয়ে কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে। যখন ব্রেক ইভেন হয়ে গেল, এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে রিটেইন করা, বিজনেসটা রিটেইন করা। কোনো অবস্থায় যতগুলো অ্যাক্টিভিটি আপনার ছিল, সেই অ্যাক্টিভিটির কারণে এখন ব্রেক ইভেনে আসছি, তাহলে বুঝতে হবে এবার আপনাকে এফিসিয়েন্সি বাড়াতে হবে। আপনারা কেউ আমাকে দুটো শব্দ নিয়ে একটু কথা বলবেন? ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্সি, এই দুটো শব্দ বুঝেন বা একটু বোঝাতে পারেন? কেউ আছেন এখানে? এফেক্টিভ মিনস দ্যাট ইট, যে সেটা যেভাবেই হোক এফেক্ট করবে, কিন্তু এফিশিয়েন্ট মিনস দ্যাট সবচেয়ে কম লস একসেপ্ট করে এফেক্টিভ হবে। ভেরি গুড আনসার। আরো সুন্দর করে বাংলায় সবাইকে বোঝাই দেন আমাদেরকে, আমরা অনেকে আছি ইংরেজি হয়তো বুঝবো না। স্যার, এফেক্টিভ বলতে দেখা যাচ্ছে যে লস হোক বা প্রফিট হোক বা যে কোনো উপায়েই সামহাউ সেই গোলটা অ্যাচিভ হবে, যে আমি একটা পদক্ষেপ নিচ্ছি সেটা আমার ফাইনাল গোলে এফেক্ট করবে। কিন্তু এফিশিয়েন্ট ভাবে এফেক্ট করা মানে হচ্ছে আমার সবচেয়ে কম লসে, যেমন ইলেকট্রিসিটি সবচেয়ে কম শর্ট রাস্তায় গোলে যায়, তো সেইভাবে আমি সবচেয়ে কম লস নিয়ে কিভাবে আমি আমার কাজটা এফেক্ট করতে পারবো, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। গুড, থ্যাংক ইউ, ভেরি গুড রিপ্লাই। ভালো লাগলো আমার কাছে। একটা কাজ করতে পারা, সেটা হচ্ছে ইফেক্টিভ। সে আমাকে সেশনটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, দিস ইজ আমার টার্গেট। আমি প্রোগ্রামটা শেষ করলাম কিন্তু লাগলো 1.5-2 ঘন্টা, 1.5 ঘন্টা না, 1.5-2 ঘন্টা বা 2 ঘন্টা, আমি কিন্তু ইফেক্টিভ। বাট আমি যদি প্রোগ্রামটা সুন্দর করে করতে পারি অ্যান্ড উইদিন দ্য বাজেটেড টাইম 1.5 ঘন্টার মধ্যে, তার মানে হচ্ছে আমি এফিসিয়েন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এফিসিয়েন্সি বাড়াতে হবে। অর্থাৎ লোকেরা, আপনি সহ বা আমি সহ আমার লোকেরা যে কাজগুলো করতো, হ্যাঁ, আমার লোকেরা যে কাজগুলো করতো, প্রত্যেকটা মানুষের এফিসিয়েন্সিটা বাড়াতে হবে এখন। অর্থাৎ একটা লোক যখন আধা ঘন্টায় যে কাজটা আগে করতে পারতো, এখন চেষ্টা করতে হবে যে এটা 29 মিনিটে বা 28 মিনিটে করতে পারবে। এই করে করে দেখা যাবে 5 মিনিট তার বাঁচলো। একটা কাজে তার যদি 5 মিনিট বাঁচে, সে সারাদিনে যদি 10টা কাজ করে, তাহলে ইন টোটাল তার 50 মিনিট বাঁচলো। এই 50 মিনিট দিয়ে সে কিন্তু আর একটা বা 2টা অতিরিক্ত কাজ করতে পারবে। তাহলে এটার এই সামগ্রিক ইফেক্ট বা টোটাল ইফেক্ট বা চেইন রিয়াকশন এসে পড়বে আমার ইসের উপর, প্রফিটের উপরে। আমার পিপলের এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। এটা হচ্ছে আমার প্রফিট, মানে আরওআই, যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে বলে, যে আমি যেটা ইনভেস্ট করলাম এই রিটার্নটা কি আসলো। অ্যাকচুয়ালি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলতে রিটার্ন অন ইনভেস্টেড মানি, ইনভেস্টেড টাইম, ইনভেস্টেড ফিজিক্যাল এনার্জি, ইনভেস্টেড সাইকোলজিক্যাল এনার্জি, অনেকগুলো আরওআই কাউন্ট করতে হয়। করে ফাইনালি আমরা লস করতে পারি হয়তোবা, মানে লস থাকবে, তারপর ব্রেক ইভেনে আসবে, তারপরে প্রফিটে আসবে, তারপরে এটাকে আমি কন্টিনিউশনে নিয়ে যাব। তো আমাদের এখন বাংলাদেশের মানুষের যে ফুড হ্যাবিট, মানুষ কিন্তু ধ্বংস হচ্ছে দুটো কারণে এখন। একটা হচ্ছে নীতি নৈতিকতার একটা জিনিস চলে গেল, লাইফ স্টাইলের দিক থেকে দেখা যাচ্ছে কি যে মানুষ সিডেন্টারি জব বেড়ে গেছে। এখন গ্রামের মানুষরা একটু পরিশ্রম করে, হাঁটাচলা করে, চাষবাস করে, বোঝা বয়, অনেক কিছু করে, যে কারণে তারা ফিজিক্যালি অনেকটা বেটার আছে। আমরা তথাকথিত টাই পড়া মানুষগুলা, আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তার কারণ একটা হচ্ছে আমরা সিডেন্টারি জব করি, 2 হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা খুবই খারাপ। সুতরাং আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আমাদের মৌলিক যে 5টা জিনিস, অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ইত্যাদি, একটা মানুষের জরাজীর্ণ বস্ত্র গায়ে দিয়েও সে কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু তার অন্ন না হলে চলবে না। সুতরাং অন্ন এমন একটা জিনিস যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত অন্নের বিজনেস চলবে। এখন অন্যের বিজনেস মানে মুদিখানায় চাল আটা বিক্রি করা তা না, কিন্তু সেটাও ভালো জিনিস। এখন তো আমাদের মেগা শপ বা সুপার শপ গুলো তো অনেক কিছুই হচ্ছে। সুতরাং অন্যের বিজনেস বা ফুডের বিজনেস কোনো সময়ই শেষ হবে না পৃথিবীতে। আচ্ছা, আর একটা হচ্ছে এবার অন্যের বিজনেস বা ফুডের বিজনেসে যদি আমি চলে আসি, এখন এটার ওই যে ইউনিক সেলিং প্রপোজিশন বানানো, আমি এসডিজির কথা মাথায় আছে, আমরা আসবো এসডিজিতে। তো ইউনিক ফিচার এখন আপনাকে চিন্তা করে বের করতে হবে। আসলে আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশে অনেকেই বলে উদ্যোক্তা হচ্ছে, এন্টারপ্রেনারশিপ হচ্ছে, আসলে কিন্তু ব্যবসা হচ্ছে বেশি। বোরকা বিক্রি করে এন্টারপ্রেনারশিপ হয় না, সালোয়ার কামিজ আর ওড়না দিয়ে কিন্তু এন্টারপ্রেনারশিপ হয় না। এন্টারপ্রেনারশিপ কোথায়? ইনোভেটিভ কিছু নিয়ে আসা, নিজে কোনো কিছু আবিষ্কার করা, অথবা কোনো কিছুকে আবিষ্কার বলে ট্রান্সফর্ম করে নিয়ে আসা, তাই না? একটা জিনিসকে ট্রান্সফর্ম করে যদি নিয়ে আসতে পারে মানুষ, তাহলে সেটা যদি মানুষের কোনো কাজে লাগে,
মঙ্গলের জন্য কাজে লাগে, সেটা হতে পারে ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আসা। কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম এখন করোনার সময় তো আরো প্রচুর মানুষ চলে আসছে, তারা এসেই বলতেছে আমি এখন একজন উদ্যোক্তা। চালাটা বিক্রি করলে তো উদ্যোক্তা হয় না, এটা ব্যবসায়ী হতে পারে। এই বেসিক ভুলটা কিন্তু হচ্ছে বাংলাদেশে অনেক, আমি দেখি। ইভেন এই ব্যবসা করতে যেও সে যদি তারটার মধ্যে একটু ইউনিকনেস নিয়ে আসতে পারতো, কোনো না কোনো কিছু করে, চালের মধ্যেও যদি সে এমন কিছু করতে পারতো, ভিটামিন এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল কিছু একটা যদি দিত, ভিটামিন ডি আছে এটার মধ্যে, এটা খাইলে পরে আপনাকে সূর্যের আলোতে যাওয়া লাগবে না, কথার কথা। মানে কোনো একটা কিছু অ্যাডিটিভ দিয়েও যদি কিছু করা যেত, যেমন অর্গানিক ফুড, দ্যাট ইজ এক্সিলেন্ট। এখন অর্গানিক ফুডের মার্কেটিং চমৎকার হতে পারে, তাই না? তাছাড়াও আপনাকে এখন চিন্তা করতে হবে যে আমাদের দেশের ফুড হ্যাবিট যেটা, সেই ফুড হ্যাবিটের মধ্যে একটা বড় জিনিস কি, বাংলাদেশের মানুষদের দেখবেন অনেকেরই কিন্তু চর্বি অনেক বেশি, কোলেস্ট্রল অনেক বেশি। এবং যারাই একটু বয়স বেশি, এটা গ্রামের মানুষেরও আছে, হয়তো বোঝে না বা কোনোদিন লিপিড প্রোফাইল করে না বলে, কিন্তু অনেকেরই কিন্তু হচ্ছে, করোনারি আর্টারিতে ব্লক হচ্ছে এবং তারা স্ট্রোক করে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। এবং আমরা বাংলাদেশে এই প্রবলেমগুলোর মূল কারণ হচ্ছে আপনার ভাত। ভাতের মধ্যে টিজি আছে বেশি, ট্রাইগ্লিসারিডটা বেশি, ট্রাইগ্লিসারিড বেশি ভাতের মধ্যে, যে কারণে ভাত খায় 3 বেলা 2 বেলা অনেকে ভাত খান। এটার কারণে হচ্ছে কি, টিজি বেশি হয়ে যাচ্ছে, এটার কোনো কন্ট্রোল থাকে না এবং আলটিমেটলি সে প্রবলেমে পড়ছে। তাহলে এখন খাদ্য অভ্যাসের মধ্যে পরিবর্তন করার জন্য কিছু করা যেতে পারে, প্রমোশন করা যেতে পারে সেই জিনিসটা নিয়ে। এখন ইউ হ্যাভ টু সিট টুগেদার, এবং আমি আমার এই অ্যাভেলেবল ফুড বাংলাদেশে যেটা আছে সেটা নিয়ে আমি কোন ধরনের অ্যাপ্রোচ করে আমি মানুষের কাছে যেতে পারি। বাংলাদেশে যে পরিমাণে ডায়াবেটিকের রোগী আছে এবং আগামীতে যে পরিমাণে ডায়াবেটিকের রোগী বাড়তে যাচ্ছে, সুতরাং দিস কমিউনিটি অফ পিপলের জন্য কোনো প্যাকেজ ফুড তৈরি করা যায় কিনা সেটা নিয়ে ইউ ক্যান থিঙ্ক অফ ইট। যদি কেউ এই চিন্তাটা করে এবং তারা ডায়াবেটিক হসপিটাল এবং প্রত্যেকটা জেলায় একটা করে এনএসএন আছে, ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক বলে এটাকে, বারডেমের ব্রাঞ্চ, সেই জায়গাগুলোতে তারা যদি একটু একটু করে নেটওয়ার্কিং করে প্রমোট করা শুরু করে, প্রচুর ভালো ব্যবসা হবে। এক কোয়া রসুনের থেকে শুরু করে আরো কত কিছু তেলাকচু পর্যন্ত বিক্রি করে ফেলতেছে মানুষ এই ডায়াবেটিক পেশেন্টের কাছে। তাহলে এই ফুড নিয়ে কেন এইভাবে চিন্তা করা যাবে না, তাই না? ড্যাশ অ্যাপ্রোচ বলে একটা অ্যাপ্রোচ আছে হাইপার টেনশনের জন্য, এটাকে বলা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, ড্যাশ DASS, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তাহলে এটা নিয়ে একটু গবেষণা করে চিন্তা ভাবনা করে কি করা যেতে পারে, এই একটা আইডিয়া, যে ড্যাশ শব্দটা মাথায় রাখেন আপনি, এরপরে এটা নিয়ে গবেষণা করতে থাকেন, চিন্তা করে বাইর করেন কিছু একটা করা যায় কিনা। ইনোভেটিভ কিছু করলে প্রথম দিনে সেটা মার্কেটিং কিন্তু কখনোই হবে না, সেটা কিন্তু সময় লাগবে। এই মেসেজ গুলো কমিউনিকেট করতে হবে, কমিউনিকেশনে প্রচন্ড ইফেক্টিভ হতে হবে। আমি আমার কর্পোরেটের ক্যাম্পাস অ্যাম্বাসাডার যারা, ওদেরকে আমি সেকেন্ড যে টপিকটা শেখাচ্ছি ওটা হচ্ছে কমিউনিকেশন। আগামীকালকে আফ্রিকাতে যে ট্রেনিং গুলো আছে এটা হচ্ছে কমিউনিকেশনের মাস্টার ক্লাস। ইন্টারেস্টিং হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বড় প্রবলেম আমাদের, আমরা কমিউনিকেশন জানি না। ইভেন এই মুহূর্তে যে আমি আপনাদের সঙ্গে যে কথা বলছি, দিস ইজ এ কমিউনিকেশন আই এম মেকিং। এটা অন ওয়ে কমিউনিকেশন হচ্ছে মোস্টলি, টু ওয়ে না। আর দ্বিতীয়ত আমার এখান থেকে ট্রান্সফার হচ্ছে, এখন আপনি কিভাবে রিসিভ করছেন, আপনি কিভাবে ইন্টারপ্রিট করতেছেন, এনকোডিং এবং ডিকোডিংটা কিভাবে হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ফিডব্যাক না পেলে আপনি কতটুকু বুঝলেন আমি কিন্তু বুঝলাম না, আলটিমেটলি কিছুক্ষণ পরে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করে দিব। আসলে 10% না 5% না 50% বুঝলেন, বোঝা মুশকিল। কমিউনিকেশন, তাহলে আপনি যে প্রোডাক্টটা তৈরি করলেন, সেই প্রোডাক্টটা তৈরি করার পরে এটা নিয়ে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথা ঘামাতে হবে। এসডিজির কথা বলতে, এসডিজির প্রথম শব্দটা নিয়ে আসেন আপনি, সাস্টেনেবল। সাস্টেনেবল বলতে যে আমি বলি আপনাদেরকে শুরু থেকে যে কথাগুলো বলে আসছি, অল এভরিথিং সাস্টেনেবল এর সাথে এসডিজি গোল যেটা আছে গভর্নমেন্টের, সেটার সঙ্গে অ্যালাইন করে করতে হবে। তো আপনি যে বিজনেস আইডিয়াটা ডেভেলপ করবেন এবং সেটা যদি আপনার 90%-এর মধ্যে পড়ে হয়ে যায়, ড্রপ আউট হয়ে যায়, এবং সেটা না করে যদি আমি যে কথাগুলো বললাম প্লাস আরো বেশি স্টাডি করে, আরো বেশি রিসার্চ করে, আরো মার্কেটে ইনভলভ হওয়ার পরে আপনার বিজনেসকে যদি আপনি সাস্টেনেবল করতে পারেন, তাহলে আপনার বিজনেস থেকে ইউ উইল বি মেকিং প্রফিট, ইউ উইল বি এক্সপ্যান্ডিং ইউর বিজনেস, ইউ উইল বি ডাইভার্সিফাইং ইউর বিজনেস, ইউ উইল বি অ্যাপয়েন্টিং সাম পিপল। মানুষের কর্মসংস্থান আপনার কাছে হবে, ধীরে ধীরে কিন্তু আপনারই একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হবে। দ্যাট ইজ এ সাস্টেনেবল বিজনেস। কিন্তু মানে অল থ্রু আমার কথা কিন্তু মাথার সাস্টেনেবল মাথায় রেখে কিন্তু আমি বলেছি। সৌমিত্র খেয়াল করছেন কিনা জানি না, এখন আমি জাস্ট লিঙ্ক আপটা করে দিলাম। শুরু থেকে যদি আপনাকে ইমোশনালি ঝাপনা দিয়ে
হুট করে কিছু না করে এই স্টেজ গুলোতে যদি আমি চলে আসি, দ্যাট উইল বি সাস্টেনেবল। এখন যদি ধরি যে বাংলাদেশের টোটাল যে এন্টারপ্রাইজ, টোটাল যে স্টার্ট আপ হয়, তার থেকে ধরে নেই আমি যে 80% ঝরে যায় 5 বছর পরে, আর থাকে হচ্ছে 20%। এখন এই যে পদ্ধতিটা আমি আলোচনা করতেছি, এভাবে যদি এন্টায়ার ইয়াং জেনারেশন চিন্তা করে, গবেষণা করে, তার কি বলে ওই ইউএসপি তৈরি করে, প্রমোশন গুলো এভাবে করে, টোটালি বিজনেস পার্সনের মানে পার্সপেক্টিভে, মানে প্রতিটা পদক্ষেপটা বিড়ালের মতো নেয়। বিড়ালের মাছ চুরি করে খাওয়ার গল্পের উপর আমার একটা ব্লগ আছে। তো এইভাবে যদি করি তাহলে কিন্তু দেখবেন একটা বিড়াল যখন মাছ চুরি করতে যায়, একটা পা দিয়ে ডাইনে আর বামে তাকায়। গরমকালে রান্না করে, গ্রামের রান্না করে, আমার কিছু অবজারভেশন আছে। যদি দেখে রিস্ক আছে, পাটা পিছনে নিয়ে আসে, আর যদি দেখে রিস্ক নেই তখন পাটা ফেলে। এবার আর একটা পা উঁচু করে বিড়াল ডাইনে ফেলে, ডাইনে এবং বামে তাকায়। রিস্ক না থাকলে পা ফেলবে, নইলে পাটা ফিরায় নিয়ে আসবে। দিস ইজ বিড়ালের মাছ চুরি করা। তো বিড়ালের মাছ চুরি করার মতো যে পদক্ষেপ, ওরকম কেয়ারফুলি যদি পা নেওয়া যায়, বিজনেস কোনো দিনও ফল করতে পারে না, সাস্টেনেবল হবে। তাহলে 20% যদি বাংলাদেশে ড্রপ আউট হতো স্টার্ট আপ, আমরা যদি এভাবে চেষ্টা করে 25% করতে পারি, দ্যাট ইজ এ গ্রেট লিপ আপওয়ার্ড। গট ইট? তাহলে কিন্তু আমি এসডিজির সাথে অ্যালাইন করে আমি নিয়ে আসতে পারতেছি। তাহলে আমাকে এন্টায়ার বাংলাদেশের যারা স্টার্ট আপ আছে, যারা বিজনেস করছে অলরেডি এবং যারা বিজনেস নিয়ে ভাবছে, এবার আমি তো ভাই সবাইকে অ্যাড্রেস করে কথা বলতে পারবো না। আমি জানি কারা কিভাবে কথা বলে, বাজারে বই আছে, অনেক কিছুই আছে। আমি 33টা বছর ব্যবসা করে আসছি। আমি জিএম, ডিরেক্টর বা এক্সিকিউটিভ ডিরেক্টর মানে কি, অন্য একটা কোম্পানির ব্যবসা বটম লাইন দেখেছি। ব্যবসায় কি লস হলো না ব্রেক ইভেন না লাভ হইলো, তাহলে লাভটা এখন রিটেন করতে হবে কিভাবে, ওই তত্ত্ব তো আমার জানা আছে। প্র্যাকটিক্যালি আই নো হোয়াট ইজ বিজনেস ইন দিস কান্ট্রি, হাউ টু ইনক্রিজ দ্য বিজনেস। এবং বিজনেসের বটম লাইন দেখে আমি বলতে পারি যে খুলনা খারাপ করলো না, চিটাগাং না সিলেট না দিনাজপুর, কেন সে খারাপ করলো। আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বলে দিই, এটা আপনারা যারা বিবিএ পড়েন, এমবিএ পড়েন জানবেন। প্রোডাক্টিভিটি বলে একটা শব্দ আছে। প্রোডাক্টিভিটি হচ্ছে কি, ইনপুট আউটপুট, ইনপুট প্রসেস এন্ড আউটপুট। ধরেন একটা সৌমিত্রকে 5 কেজি গম দেওয়া হলো, একই মানের একটা অস্ট্রেলিয়ান গম বা পাঞ্জাবি গম, আমাকে 5 কেজি গম দেওয়া হলো। দুইজনই আমরা গমের মেশিনে যাব, গম ভাঙানোর মেশিনে ভাঙে আটা নিয়ে আসবো। সরি। তো সৌমিত্র মেশিনে নিয়ে গেল এবং সে দুইজনের কিন্তু সমস্ত ইনপুট এক। তো উনি গম ভাঙায় 4.5 কেজি আটা নিয়ে গেলেন কার কাছে, এটা আসাদ বলে একজনের নাম দেখতে পাচ্ছি, আসাদের কাছে নিয়ে গেলেন। আর আমি নিয়ে গেলাম 4 কেজি আটা। তাহলে আমাদের আউটপুট কি, একজনের 4.5 কেজি, একজনের 4 কেজি। তাহলে আমাদের আউটপুটটা যে এন্ড রেজাল্ট, বটম লাইন। আউটপুটটা দেখার পরে আসাদ সাহেব বুঝে গেলেন যে কে ভালো কে মন্দ। সৌমিত্র পাস করে গেল, আমি ফেল করেছি। তো এই এন্ড রেজাল্ট দেখার সঙ্গে সঙ্গে আসাদ সাহেব বুঝে গেছেন ঘটনা কোথায়। আমরা যারা এফিসিয়েন্সি আছে বিজনেসে, আমরা রেজাল্ট দেখার পরে মিটিং এর মধ্যে একজন খুব খারাপ করেছে, কোথাকার, বাগেরহাটের। কেন ভাই? ও তখন নানা রকম অজুহাত দেওয়া শুরু করে, পেঁচাল পড়ে, আর আমরা বিরক্ত হই, মনে মনে ফাজলামি করে। কারণ আমি তো জানি কেন তুমি ফেল করছো। দেয়ার ইজ সাম আনকন্ট্রোলেবল। যেমন আমাদের করোনা আনকন্ট্রোলেবল হতে পারে, ঝড় ঝঞ্ঝা মানে ফনি হতে পারে, বা অন্য একটা ন্যাচারাল ক্যালামিটি হতে, দ্যাট ইজ আনকন্ট্রোলেবল। কিন্তু কন্ট্রোলেবলটার কতটুকু তুমি ইউজ করেছো, তুমি কি কি এক্সট্রা মেজার নিয়েছিলে। অ্যাকচুয়ালি আমরা বটম লাইন দেখার পরে বুঝে ফেলি। কারণ দুইটারই গন্ডগোল, যে 4 কেজি এবং 4.5 কেজি, মাঝখানে কি ছিল, প্রসেস। একটা মেশিনের মধ্যে প্রসেস হয়েছে না, গম ইনপুট, মেশিনের মধ্যে প্রসেস, আউটপুট 4.5 কেজি। আমার গম ইনপুট, মেশিনের মধ্যে প্রসেস হচ্ছে, আউটপুট 4 কেজি। তাহলে 4 কেজি এবং 4.5 কেজির মধ্যে গন্ডগোল হচ্ছে প্রসেসের মধ্যে। তো তুমি মার্কেটে কাজ করেছো, রাজশাহীও কাজ করেছে, রাজশাহী 4.5 কেজি পারলো, বাগেরহাট 4 কেজি পারলো। কারণ কি, তোমারও মার্কেট যা, তোমারও বেতন যা, তোমার যা টুলস, তোমার যা লজিস্টিক, রাজশাহীও তাই। হোয়াট ইজ দ্য প্রবলেম? রাজশাহী যেভাবে কাজ করেছে, তুমি সেভাবে আন্তরিকতার সাথে, মানে ইবাদত বন্দেগী উপাসনার মতো করে চাকরিটা করো নাই, ফাজলামি করছো, ফাঁকি দিছো, চেষ্টা করো নাই। এবং তুমি হেরে যাচ্ছ এটা টের পেয়ে তুমি মনিটর করো নাই, ডে টু ডে তুমি খেয়াল করো নাই, এবং তোমার ছিল না, এক্সিকিউশন ঠিক ছিল না। যদি তুমি বিপদ দেখতে, তুমি ঢাকাকে বলতে, ম্যানেজারকে বলতে, স্যার আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় এই মাসে পারবো না। মাসের 15দেরকে বললে তোমাকে আমরা সবাই মিলে সাহায্য করতাম এবং তুমি পারতা, তুমি তাও বলনি। তার মানে তুমি যে ফেল করতেছো তুমি এটাও জানো না। এই জন্য আমি যখন লিডারশিপ শেখাই বা ম্যানেজারিয়াল ট্রেনিং দিই, সেখানে একটা কথা বলি, দেয়ার আর 3 টাইপস অফ ম্যানেজার্স ইন দ্য কান্ট্রি। মানে স্টেডিয়ামের কথা বলি, স্টেডিয়ামে কিছু মানুষ আছে তারা গোল দেয়, কিছু মানুষ আছে তারা গোল দেওয়া দেখে, আর কিছু মানুষ আছে তারা জানেই না যে গোল হয়ে গেছে। যখন হাততালি দিয়ে চিল্লায় তখন পাশের লোকরা জিজ্ঞেস করে, এই হাততালি দেয় কেন, কি হয়েছে? ও স্টেডিয়ামে বসেও জানে না যে গোল হয়ে গেছে। ম্যানেজারদেরকে বলি, দেয়ার আর সাম ম্যানেজার্স, তারা গোল দেয়, তারা অ্যাচিভ করে। আর দেয়ার আর সাম ম্যানেজার্স যারা দেখে যে আরেকজন
অ্যাচিভ করতেছে, এই রাজশাহী আর বাগেরহাট মনে করেন, আর একজন ম্যানেজার মনে করেন কোথায় নিব, সুনামগঞ্জের, হি ইভেন ডাজ নট নো হোয়াট ইজ হ্যাপেনিং, সে জানেই না পৃথিবীতে কি ঘটতেছে। দিস আর দ্য স্টুপিডস, এগুলোকে কিন্তু কারেকশন করতে হয়, অ্যাম্পুট করে ফেলতে হয় প্রয়োজনে। তার মানে কি, এই যে সচেতনতা ব্যাপারটা, আমরা বটম লাইন দেখে বুঝতে পারি যে কেন প্রবলেমটা হচ্ছে। এই যে প্রোডাক্টিভিটি, তো প্রোডাক্টিভিটিটা আমরা বুঝে গেলাম যে ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। এবং আপনারা যারা ইয়াং জেনারেশন, আপনারা যখন ইয়ে করবেন, ডিওয়াই ডিএক্স দিয়ে আপনি লিনিয়ার ইকুয়েশন দিয়ে বের করবেন যে আমার কি হলে কি রেজাল্ট আসবে, তখন কিন্তু ব্রেক ইভেন একটা প্রজেক্ট শুরু করার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে যে আপনি যদি এত ইউনিট বিক্রি করতে পারেন তাহলে আপনার ব্রেক ইভেন হবে। তখনই কিন্তু আপনি এই ব্যবসাটাতে একটা টার্গেট সেট করে ফেলবেন যে আমাকে প্রথম মাসেই এত ইউনিট বিক্রি করতে হবে, অথবা দ্বিতীয় মাসে, অথবা তৃতীয় মাসে। তার জন্য কতগুলো মানুষ নিতে হবে, সেই মানুষগুলোকে এডুকেট করা, ট্রেন আপ করা, তাদেরকে কমিউনিকেশন শেখানো, অ্যাডভার্টাইজ করা, তাকে মার্কেটে পাঠানো, তাদেরকে সুন্দর করে কাজ শেখানো, মোটিভেশনে রাখা, এবং প্রতিদিনের জিনিসগুলোকে ইফেক্টিভলি মানে মনিটর করে নিয়ে আসা। কোথায় ভুল হচ্ছে এক্সিকিউশনে, সেই ভুলটার কারেকশন করে নিয়ে আসা। আজকে ভুল কারেকশন হলে কালকের থেকে কিন্তু আবার ভালো হবে। কিন্তু অনেক সময় মানুষ অন্ধ থাকে, জানেই না যে আসলে গোল হয়ে গেছে। এরকম ঘটনা বাংলাদেশের কর্পোরেটে প্রচুর ঘটে, আমি নিজে দেখে আসছি, এই জন্য হাসি। সো আপনি যদি এইভাবে জেনে ব্যবসাটা শুরু করেন তাহলে আপনার ব্যবসা ন্যাচারালি সাস্টেন হবে। আপনি সুন্দরবনের মধু বিক্রি করবেন, আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করেন না কেন, ইউ ক্যান নেভার ফেল, আপনি ফেল করতে পারেন না। ইবাদত দিয়ে শুরু করছিলাম, উপাসনা দিয়ে, যে বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে আপনার দোসরা ইবাদত। ক্লিয়ার? আমজাদ আলী খানকে বলা হয়েছিল যে তুমি সরোদ বাজানোনি, তো তো খান ফ্যামিলির অন্যতম বিখ্যাত মানে সরোদিস্ট বা পৃথিবীর মধ্যে বিখ্যাত একজন সরোদিয়া, উনি বলেই ফেললেন যে এটা আমার দোসরা ইবাদত। বিসমিল্লাহ খানও একই কথা বলেছিলেন, এটা আমার দোসরা ইবাদত। তারা কিন্তু ওই সঙ্গীতকে এভাবে নিয়েছিল, প্রথম ইবাদতের পরে দোসরা ইবাদত হচ্ছে তার ওইটা করা। তো আমাদের উপাসনা আরাধনার পরে সেকেন্ডটা হবে, এখনকার যেমন সাত্রানাম তপ আপনারা বলে থাকেন, এখনকার উপাসনা হচ্ছে পড়ালেখা করা। এরপরে যখন আপনি চাকরিতেই যান আর ব্যবসাতে যান, সেটাই হচ্ছে আপনার উপাসনা। দুর্ভাগ্য হচ্ছে আমরা সেভাবে নেই না, আমরা হাজার কাজ একসাথে করি, ফাজলামি করি, যে কারণে জীবনটাকে ধ্বংস করে ফেলি। এবং একটা সময় দেখেন একটা জিনিস, সৌমিত্র আমার সামনে আপনাকে বলে দিই, সবাই শুনছেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন লেখাপড়া শেখে, তার পরিবার 4-5-6 জন মানুষ মিলে একটা স্বপ্ন তৈরি হতে থাকে, একটা স্বপ্ন পয়দা হতে থাকে। চিন্তা করবেন, আমি তো আপনাদের মতো এক বয়সে ছিলাম, আপনাদের অবস্থাটা বুঝি সবারই, সে মানে সম্পদশালী ফ্যামিলি, ধনী ফ্যামিলি হোক আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হোক, সেই ছেলেটাকে বা মেয়েটাকে কেন্দ্র করে একটা স্বপ্নের বলয় তৈরি হয়, একটা রেডিয়াস নিয়ে স্বপ্ন তৈরি হয়। তার মানে কি, আপনার স্বপ্নের সাথে কিন্তু আরো অনেকগুলো মানুষের স্বপ্ন জড়িত। আপনি বিবাহিত হলে আপনার স্ত্রী পুত্র কন্যাও জড়িত তার সঙ্গে, তাই না? এই জন্য আমি বিড়ালের পাফলা কেন বললাম, নজরুলের দোলন চাপার মধ্যে চমৎকার দুটো লাইন আমি খুব অনেক সময় বলে থাকি, প্রেমের কবিতা, বাট আমি ব্যবহার করি কর্পোরেটে, যে প্রিয় সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ, তোমার ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন মরণ। আই রিপিট ইট, প্রিয় সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ, চপল মানে অস্থির চঞ্চল, প্রিয় সামলে ফেলে চলো এবার চপল তোমার চরণ, তোমার ওই চলাতে জড়িয়ে গেছে আমার জীবন মরণ। তার মানে কি, আমার আপনার পদক্ষেপের সাথে নির্ভর করতেছে আমার সাথে আমার স্বপ্নের রেডিয়াসের মধ্যে যারা যারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা সবার স্বপ্ন কিন্তু জড়িত আমার একটা পদক্ষেপের মধ্যে। তাহলে সেই পদক্ষেপকে আমি খারাপ ভাবে নিতে পারি? আমি একবার ভেবে দেখবো যে আমার এই পদক্ষেপে কিন্তু আরেকজন কষ্ট পাবে। এভাবে আমরা ভাবি না, আমরা জিনিসটাকে ড্যাম কেয়ার ভাবে নিয়ে ফেলি, ফাজলামি করে সময় নষ্ট করে ফেলি, পড়াশোনা করি সব পরীক্ষা সপ্তাহখানেক আগের থেকে, অনেক কিছু করি আমরা, এবং এর প্রায়শ্চিত কিন্তু মানুষকে কঠিন আকারে করতে হয়। কারণ আমি তো বর্তমান প্রজন্মের অনেককেই দেখে আসছি কর্পোরেট লাইফে, যখন তাদেরকে আমি একটু ফেস করি, যে কোনো সাবজেক্টে পাস করুক না কেন, যেহেতু আমি একজন অমনিভোরাস রিডার, সব সাবজেক্ট গুলো নিয়ে কাজ করা আমার অভ্যাস, ওই একটু টোকা দিলে দেখি যে না, তবলা টিউনিং করা নাই, তার সাবজেক্টের কিছুই মনে নাই, পড়ালেখাও ঠিক মতো আমরা করছি না এখন। তো এই যে নিজেকে তৈরি করা পড়ালেখার জীবন আর বিজনেসের জীবনে সেভাবে করা। তো আমি যতটুকু কথা অ্যাজ এ হোল এতক্ষণ ধরে বললাম, সেটা হচ্ছে যে আপনাকে এই হাল প্রাইজের জন্য, বিশেষ করে পেন্টাগন যে একাডেমিটা আমাকে ইনভাইট করে নিয়ে আসছে, এটি ইট ইজ মাই প্লেজার যে আমি সব জায়গায়, খুলনা থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গাতে, সব ইউনিভার্সিটিতে গেছি, কখনো আপনাদের ইউনিভার্সিটিতে আসা হয়নি আমার, বাট ওটা কিন্তু আমার আশেপাশের জায়গা। আমি অ্যাজ এ ম্যান অফ দ্যাট ডিস্ট্রিক্ট, ওইখানে আমার নারী নক্ষত্রের অনেক কিছু রয়ে গেছে এই যশোরে। তো আমি কখনো ট্যুরে গেলে দেখা যায় যে মানে ইসে থাকি নাই, আমি সোজা কথা
মানে যশোরে হোটেলে থাকতে আমার সমস্যা হতো, আত্মীয় স্বজন সব যশোরে, এবং আমি ম্যাক্সিমাম থাকছি নোয়াপাড়াতে আকিজ জুট মিল, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা জুট মিল। ওটার মধ্যে ওদের চেয়ারম্যানের আমি ওদের ফ্যামিলিরই একজন। আমি গেলে ওইখানে থাকতাম, সকালবেলা এসে মিটিং টিটিং করে বিকালের ফ্লাইটে চলে আসছি। বাট আমার কাছে খুব ভালো লাগছে যে না, যশোরের একটা প্রতিষ্ঠানে কিছু ছেলে মেয়েদের সঙ্গে আমি আজকে কথা বলতে পারলাম। নট নেসেসারিলি যে এখানে সবার যশোরের, কারণ এরা চান্স পেয়েছে পড়ালেখা করতে আসছেন, এগুলো যশোরের অধিবাসী না, কেউ কেউ আছেন, কেউ কেউ না, অনেক দূরের অনেকে রয়ে গেছেন। বাট আমি যে কথাগুলো অ্যাজ এ হোল টোটাল বললাম আপনাদেরকে, আজকে বিজনেস নিয়ে কথা বলেছি, আমি বিজনেসের ডিসিশন নিয়ে কথা বলেছি, এরপরে বিজনেসের স্টেপ গুলা, যে আমি প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে মার্কেটিং প্ল্যানিং থেকে শুরু করে ফাইনালি প্রফিট পর্যন্ত নিয়ে কথা বলেছি, এবং সমস্ত কথাগুলো পরতে পরতে লুকানো ছিল সাস্টেনেবিলিটির। আমার কথা হচ্ছে, আমি যখন ফাইজারে ট্রেনিং করেছিলাম, ইউসি আপনাদেরকে একটা এক্সাম্পল বলে দিই, কারণ আপনাদের ছাত্র জীবনে কাজে লাগবে। ইফ সামবডি হ্যাজ গট জিত, জিত শব্দটা জানেন তো আপনারা? জিত জানেন? জি স্যার। জিত, ইফ সামবডি হ্যাজ গট জিত, মানে জিদ বাংলায় যেটাকে বলা হয় আর কি, সেই মানুষ কোনোদিনও ব্যর্থ হতে পারে না জীবনে, কোথাও নাই, কোথাও নাই। আমি কেন বলছিলাম যে আমার প্রথম চাকরি ফাইজারে, আমি কখনো সায়েন্সের ছাত্র ছিলাম না, আমি জীবনে কিন্তু সায়েন্স পড়ি নাই, ম্যাট্রিক থেকে কিন্তু আমি আর্টসের ছাত্র, তারপরে ইংরেজি সাহিত্যের ছাত্র, ওদিকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র। আমি 1-2 মিনিটে বলবো আপনাদের ইন্সপিরেশনের জন্য। ওইখানে প্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম এক কারণে, তখন বিদেশি কোম্পানিরা 96% বাংলাদেশের মার্কেট শেয়ার ছিল। দেশি কোম্পানি আমার চোখের সামনে অনেকগুলো কোম্পানি দেখলাম, বেক্সিমকো তৈরি হলো, আরো অনেক কোম্পানি আমার চোখের সামনে তৈরি হয়েছে, বাট তখন তাদের অধীনে ছিল এই কোম্পানিগুলো। দ্যাট ওয়াজ এ ড্রিম জব ফাইজার লাইক কোম্পানিতে। ইস্যু হচ্ছে, ওরা যে কোনো গ্রুপের গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি হলে পরে অ্যাপ্লিকেশনটাকে ইনভাইট করতো। আমি অ্যাপ্লিকেশন করলাম, তাও হাতে লেখা ইনভাইট অ্যাপ্লিকেশন ছিল, নট টাইপড। আই ওয়াজ ইনভাইটেড, আমি গেলাম। তারা প্রথম দিকের বাসাইটা ছিল একটা হল রুমের মধ্যে, গ্রুপে 4-5-6 জন করে গ্রুপে বসায় দিল, এবং মার্কেটিং ম্যানেজার এক কর্নারে বসেছিল একটা চেয়ার নিয়ে, বোর্ডে লেখা ছিল একটা টপিকস, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। ইউ সি 84 সালে, তখন বাংলাদেশের লোক মানে 10 কোটিও ছিল না, তখনও পপুলেশন প্রবলেম, আমি মাঝে মাঝে হাসি যে তখনও পপুলেশন প্রবলেম বলা হতো। তো পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে, বাট দ্যাট কথা মাস্ট বি ইন ইংলিশ। আমার কাছে মনে হলো যে যেহেতু ইংরেজিটা আমার সাবজেক্ট, টুকটাক কিছু বলতে পারি, এই পদক্ষেপে কিন্তু আমি টিকে যাব। তো আমি সবাইকে একটু আই লিসেন এভরিবডি, কয়েক মিনিট ধরে শুনলাম যে কি বলে। শোনার পরে আই স্টার্টেড। আমি মনে হয় 1 থেকে 1.5 মিনিট বলার পরে মার্কেটিং ম্যানেজার উঠে এসে আমার পিঠে হাত দিয়ে বললো যে ওদেরকে একটু বলতে দাও, মানে আমাকে একটু স্টপ করাই দিয়ে বললো, ওদের পজ দিয়ে দিল আমাকে, বলে যে ওদেরকে একটু বলতে দাও। আমি চুপ করলাম, ওরা বলা শুরু করলো। তখন মনে মনে আমি বুঝলাম এটা একটা বাইং সিগন্যাল, তার মানে এই সিগন্যাল মানে হচ্ছে যে সম্ভবত আমি টিকে গেছি এই সেশনে। এরকম কয়েকটা স্তর পার হওয়ার পরে ফাইনালি ট্রেনিং এ বসলাম 15 জন। এত কঠিন ছিল, এবং আজকে আমার জীবনে এখানে আসার পিছনে আল্লাহ, আমার বাবা মা, আর ফাইনালি হচ্ছে ফাইজারের এই ট্রেনিং। আর কিছু কি আমি কোনোদিন কোনো মানুষকে দিই না, নিজের পড়ালেখা সাধনার চেষ্টা করা। 15 জনের মধ্যে আমাকে বাদ দিয়ে সবাই গ্রুপ করে ফেললো, স্টাডি গ্রুপ। কারণ আমি সূর্য সেনা হলের ছাত্র, আর্টসের ছাত্র, ওরা ধরে নিল যে এই চান্স পাবে না। টোটালি আমি কিন্তু এক ঘরে ছিলাম, আপনাদেরকে বলি কথাটা, আমি এক ঘরে ছিলাম। এই এক ঘরে বানানোটা আমাকে এমন ভাবে আমাকে আগুন লাগাই দিল। মনে মনে চিন্তা করেছিলাম যে ইফ ফাইজার হ্যাজ টু রিক্রুট এ সিঙ্গেল অন, দ্যাট উইল বি মি, আমাকে নিতে হবে। এবার মানে এত কঠিন ছিল, আমি জাস্ট এভাবে বলছি, আমার শব্দের উচ্চারণ থেকে বুঝবেন। অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স থেকে শুরু করে অল এভরিথিং দিস মেডিকেল সাইডের, আর অন্যদিকে মার্কেটিং সাইডের সব। প্রতিদিন ট্রেনিং করানো হতো, প্রতিদিন বাদ দেওয়া হতো, সপ্তাহে পরীক্ষা হওয়ার পরে বাদ। 2 মাসের ট্রেনিং ছিল। এখন আমি জীবনে কোনোদিন সায়েন্স পড়ি না, আমাকে কিন্তু একটা হিউম্যান সেল ওয়াল থেকে শুরু করে একেবারে ডিএনএ, আরএনএ ক্রোমোজোম পর্যন্ত যেতে হচ্ছে, ডাবল হেলিক্সে যেতে হচ্ছে আমাকে। আমি আমার ঠাকুরদা কোনোদিন সায়েন্স পড়ে নেই, আমাকে কিন্তু এখন সেল, টিস্যু, অর্গান সিস্টেম জানতে হচ্ছে, এন্টায়ার ফিজিওলজি জানতে হচ্ছে আমাকে। আমি সন্ধ্যায় বই নিয়ে বসেছি এবং সকালে আমি টেবিল থেকে উঠেছি। আমার টেবিলে সূর্য ওঠা দেখেছি আমি, নেহায়েত প্রয়োজন ছাড়া টেবিল থেকে উঠি নাই। সারাটা রাত আমি জেগে আছি, কারণ ওই যে টার্মিনোলজি গুলো,
এখন আপনি আমাকে বলেন যে ক্রোমোজোম শব্দ আমি বুঝবো কোত্থেকে? ডিএনএ বা আরএনএ, এখন রিবোনিউক্লিক অ্যাসিডের কোনোদিন আমি পড়ছি? এখন এই ডিএনএ এর মাঝখানে ঢুকতে হবে আমাকে। এখন মাইটোকন্ড্রিয়াতে এনার্জি প্রোডাকশন হচ্ছে, এটিপি প্রোডাকশন হচ্ছে। এখন মাইটোকন্ড্রিয়া কি জিনিস তো আমি জানি না, তো আমি কিন্তু এই থেকে শুরু করে একটু একটু করে এভরিথিং আই হ্যাড টু লার্ন, শিখেছি আমি। আমাদেরকে বলা হতো, এখনকার ফার্মাসিউটিক্যাল প্রফেশন নষ্ট হয়ে গেছে, আমি তো বহু আগে সরে গেছি, বাট তখন বলা হতো যে ডক্টর মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ডিজিজ দ্যান ইউ, বাট ইউ মাস্ট নো মোর অ্যাবাউট দ্য ড্রাগ দ্যান দ্য ডক্টর। তোমাদের দুইজনের মধ্যে ডাক্তার তোমার চাইতে বেশি জানবে ডিজিজ, আর তুমি ডাক্তারের সঙ্গে বেশি জানবা ড্রাগ সম্পর্কে। তোমার ড্রাগ সম্পর্কে ডাক্তার এত বেশি জানবে না যত তুমি জানবা। আমার ছেলে মেয়েদেরকে এমবিবিএস পাস করতে গেলে কোনোদিন বই কেনা লাগতো না। এখন আমার ঘরে সেই পরিমাণে বই আছে। এমন কোন লজি, এমন কোন মানে কসমোলজি থেকে ওশানোলজি, এমন কোন লজি নেই যে আমার ঘরে না। আমার ঘরের ফার্নিচার মানে হচ্ছে বই, আর কিছু না। সারাটা জীবন যেখানে গেছি আমি, ফিরে আসার সময় খালি বই কেনা। দুদিনেও আমি কিন্তু বই কিনেছি। তো যেটা বলছি যে আমাকে সেভারাল টাইমস কিছু কিছু ডক্টর জিজ্ঞেস করছে আমার সাবজেক্ট কি, পরে হাসতে হাসতে চা খেতে খেতে বলছি, তখন হাসে বলে যে কি করে আপনি এসব জানেন? আমরা তো বিসিএস পরীক্ষা দিয়েছি এই সাবজেক্ট গুলো পড়ে, আপনি কোত্থেকে পেলেন? কারণ সারাটা জীবন আমি গভীরভাবে স্টাডি করেছি। এবং সেরাটন সোনারগাঁতে যখন ট্রেনিং হয়েছে, এই লাঞ্চের পরেই ফার্মাসিস্টদেরকে পাঠিয়ে দিয়েছি এমডি সাহেব, এই নাজমুল সাহেব চলে যান আপনি হেড অফিসে, জিলানি ডায়াসে যান। আমি ডায়াসে যে প্রোডাক্ট পড়াই আসছি, কেমিস্ট্রি। এখন NH3 আর NH4 কিন্তু এটা আমি জানি না, আমার আব্বাও জানে না। কিন্তু এই যে এখন যে কোনো একটা জিনিস ল্যাকটোজ ভাঙার পরে অ্যাসিডিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি হবে, তারও 15-20 বছর আগের কথা, এখন আমার মাথায় আছে। এভাবে করে যখন আমি কেমিস্ট্রি পড়াই আসছি, নামার পরে ফার্মাসিস্ট ছেলে মেয়েরা ফ্যাক্টরি আমাকে সালাম দিত, স্যার কোন ইউনিভার্সিটি? তারা ধরে নিয়েছে যে এই লোক ফার্মাসিস্ট। পরে বলে ভাই আমি তো আপনাদের সাবজেক্টের না। তো স্যার আপনি যেগুলো পড়ালেন, মনে মনে হাসছি। আমি বলছি না, আমি আপনাদের সাবজেক্টের না, বাট দিস ইজ মাই সাবজেক্ট, আমি অন্য সাবজেক্টের। আমি এই কথাটা একটা কারণে বললাম যে দেখেন, আমি ভিন্ন জগতের মানুষ, জিদের কারণে ফাইনালি 4 জন চাকরি হলো ফাইজারে, তার মধ্যে আমি ছিলাম, আমাকে বাদ দিতে পারেনি তারা। আমি আমার চাকরির খাতিরে 12 বছর পরে চাকরি আমি চেঞ্জ করে ফেলেছি। আমি ফার্মাসিউটিক্যাল ছেড়ে গেছি, মোটরসে গেছি, ফুডে গেছি। কারণ অনস সামবডি ক্যান ডেভেলপ হিমসেলফ অর হারসেলফ, তারপরে ইন্ডাস্ট্রি কোনো ইস্যু না। তাহলে কি করে একটা বিজনেস আইডিয়া ডেভেলপ করা যায়, সেই ইস্যুতে কথা বলতে চেয়ে আমি যেটা আপনাদেরকে শুরু থেকে বলেছি যে বিজনেসটার একটা হলিস্টিক্যালি দেখতে হবে। আমি র্যাপ আপ করতেছি। সেকেন্ড হচ্ছে বিজনেসটার ব্যাপারে আপনাকে যে চিন্তাটা করা আর কি, মানে বিজনেসের হলিস্টিক চিন্তা। সেকেন্ড হচ্ছে ডিসিশন নেওয়া, আমি ব্যবসা করব কিনা। ডিসিশন নেওয়ার পরে আপনাকে কিন্তু এটা দুসরা এবাদত শব্দটা মনে রাখবেন। এবং এখন কিছু কিছু মানুষের ব্যবসায় চলে আসা উচিত বলে আমি মনে করি। আমাদের বাঙালিদের শিক্ষিতদের মধ্যে যে ব্যাপারটা হয়ে গেছে বাংলাদেশে, যে আমি একটু ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, বিবিএ, এমবিএ পাস করলে কি জন্য আমারটা হয়ে গেছি, আর আমরা কোনোদিন জুতা খুলতে পারি না, টাই খুলতে পারি না, প্যান্ট খুলতে পারি না, আমরা মানে লুঙ্গি পড়তে পারি না, আমরা ব্যবসা করবো, একটা কথা হলো নাকি? এটা কেমন কথা হবে? এই অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। আমরা যখন স্কলারশিপ নিয়ে কোনো দেশে যাব, তখন চিন্তা করি ওই দেশে পার্ট টাইম চাকরি করা যায় নাকি, হোটেলের কি বলে রেস্টুরেন্টের টেবিল মুছতে পারি তখন আমি, এটাই হলো আমার কাজ। ঘর মুছতে পারি, মপিং বলে ওটাকে। ঘর তো মোছা বলে না, ইংরেজিতে বলে মপিং করবো আমি। বিদেশে এটা করতে পারবো, আমার দেশে পার্ট টাইম জব আমি করতে পারি না। তাহলে চাকরির জন্য খুঁজে চাকরি তো পাচ্ছেন না আপনি। আমি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে আমি থাকলে আমি তাই করতাম, আমি চাকরি পেতাম না। কঠিন ব্যাপার। তাহলে আমি তো মজা করে বলি, ঈশ্বরকে ডাকলে, আল্লাহকে ডাকলে মানে আল্লাহকে পাওয়া যত সহজ, চাকরি পাওয়া তো সহজ না। তো যোগ্যতা থাকলে, আর একটা কথা বলি, মালিকরা টাকা নিয়ে না, ডলার নিয়ে, ইউরো নিয়ে বসে আছে লোকের জন্য। প্রচুর চাকরি আছে বাংলাদেশে, বিলিভ মি অর নট। একটা ভালো অ্যাটিটিউডের মানুষ দরকার। আমাদের অ্যাটিটিউড খুব খারাপ। আমরা পরিশ্রম করব না, শর্টে খুব কোনো কিছু জ্ঞান করতে চাই, আমরা চাকরির কাজটা আমরা শিখবো না, আর অনেক অ্যাটিটিউড ব্যাপার আছে। আমাদের এই জেনারেশনের মধ্যে প্রবলেমও আছে, মালিকরা কিন্তু লোক পাচ্ছে না। আর যারা ব্যাচেলর আছে, যারা মাস্টার্স পাস করে ঘুরে বেড়াচ্ছে আনএমপ্লয়েড, তারা চাকরি পাচ্ছে না। তো আমি বলবো যারা আজকে এখন আমার সাথে আছেন, আপনারা একটু বিজনেস নিয়ে চিন্তা করেন। বিজনেস আপনারা ভালো করতে পারবেন যদি নাকি বিজনেসটা শিখেন। এভাবে করে আপনি প্রোডাক্ট সিলেকশন করেন, মার্কেট স্টাডি করেন, স্ট্র্যাটেজি তৈরি করেন, প্রমোশনাল স্ট্র্যাটেজি তৈরি করেন, আপনি কি করে করতে পারে ব্রেক ইভেনে আসবেন, আপনি সেই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করেন। ফাইনালি এটাকে সাস্টেইনেবল, ROI যেটা আর কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এবং সাস্টেইনেবল বিজনেস। এই পর্যন্ত আমি যেটা আপনাদেরকে বললাম, যে এইটুকু জিনিস যদি মাথার মধ্যে থাকে, আমি একটু ছবির আউটলাইন দিস, স্কেচটা করে দিলাম। এবার বাকি ছবিগুলো তুলি আপনার হাতে, রং আপনার হাতে। যত সুন্দর করে ছবি আঁকবেন তত বেশি সাস্টেইনেবল হবে। থ্যাংক ইউ। আমার কথা শেষ। এবার আমি কিছু কথা শুনবো, তারপরে শেষ করবো।
অন্যরা কারো কে কোনো কি সমস্যা বলবে? থাকলে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোহাম্মদ জাহিদ হাসান, পড়াশোনা করতেছি ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স নিয়ে। হুম। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, যেমন হাল প্রাইজে স্যার আমরা একটা বিজনেস আইডিয়া শেয়ার করছি, হুম। সেখানে কি স্যার আমি আমার স্বপ্নটা বা আমি আমার আইডিয়াটা কি বিক্রি করে দিচ্ছি না? না, আপনি সেক্ষেত্রে আপনার মূল্যায়ন বা আপনার মতামত কি স্যার? না, আপনি কি প্রতি রাত্রে, আমরা ধরি যে আমরা 30 দিন ঘুমাচ্ছি, জীবনে 30 দিন ঘুমাবো এবং 30 দিন রাত্রে আমি স্বপ্ন দেখবো, আমরা কি প্রতিদিন কি একই স্বপ্ন দেখি? না দেখি না। না স্যার। না, তাহলে বিজনেস আইডিয়া কি যে আইডিয়াটা আমার মাথায় মাত্র আসলো এইটাই একমাত্র আইডিয়া, এছাড়া কি পৃথিবীতে আর কোনো আইডিয়া হতে পারে না? আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু 1 বিলিয়ন নিউরন আছে। স্রষ্টা কিন্তু আমাদেরকে এত বেশি ব্লেসড করছে, ধনী লোকের সন্তানদের মাথায়ও যা, আমাদের মাথায়ও তাই, কিন্তু আমরা ভাগ্যবান এই জন্য আমরা সংগ্রাম করি। আর ধনী লোকের গুলো হচ্ছে, আমি এভাবেই বলি, ধনী লোকের সন্তানরা হচ্ছে ব্রয়লার মুরগির মতো, ওরা জীবনে কিন্তু কষ্ট করে নাই, সংগ্রাম করে নাই, না খেয়েও থাকে নাই, পায়েও হাঁটে নাই, সুতরাং ওরা বাবার কোম্পানিতে বসে থাকে, সুতরাং ওরা বোঝে না আসলে কষ্ট কি জিনিস, ওদের নিউরন হচ্ছে অনর্থক। বাট আমাদের তো 1 বিলিয়ন নিউরন আছে আমাদের মাথায়, এটাকে আমরা যত বেশি চর্চা করবো তত বেশি আসবে। কত আইডিয়া আসতে পারে, আমরা আইডিয়া বিক্রি করতেছি না, কম্পিটিশন করছেন আপনি, তাতে কি হচ্ছে জানেন? কম্পিটিশন করা মানেই আপনার প্রচুর পরিমাণে আমি নিউরন গুলোকে, আমার ব্রেন সেল গুলোকে কাজে লাগাচ্ছি। আমি একটা আইডিয়া দিলাম, সেখানে হলো কি যে আমি একটা বড় গ্রুপ অফ পিপলের মধ্যে ওই স্ট্রিমে আমি ঢুকে গেলাম, সেই একটা জলধারা বা যে প্রবাহের মধ্যে চলে গেলাম, মেন রোডে চলে গেলাম, নেটওয়ার্কের মধ্যে আমি ঢুকে গেলাম, তাই না? সাবমেরিন কেবল দিয়ে যেরকম একটা নেটওয়ার্কের মধ্যে ঢুকে যায় না, আপনি আমি যারা এটা করছেন হাল্ক প্রাইজের, আপনি কিন্তু হাল্ক প্রাইজের এই নেটওয়ার্কের মধ্যে ঢুকে গেলেন। হয়তো আপনি বটম লাইনে আছেন, ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে এই স্ট্রিমেরও কিন্তু মহাসাগরে হাল্ক প্রাইজের উপরের দিকে চলে যেতে পারেন। এই এক নাম্বার 1। আপনার আইডিয়া গুলো যদি ইনোভেটিভ হয়, যদি স্ট্রাইকিং হয়, সেক্ষেত্রে অনেক মানুষের মাথায় কিন্তু স্ট্রাইক করতে পারে, আপনাকে ইনভাইটও করে ফেলতে পারে, অনেক অপরচুনিটি আপনার করতে পারে। এক নাম্বার 2 হচ্ছে, আপনার মাথায় কি সারা জীবন ওই একটাই হবে? এটা এমনই একটা, এটা কি কলা গাছ নাকি এক ফসলি? কলা গাছ একবার ফল ধরলে কিন্তু কলা গাছ কেটে ফেলতে হয়, হচ্ছে আর কলা ধরে না। মানুষ কি তাই বলেন ভাই জাহিদ? না স্যার। আরো তো অনেক অনেক আইডিয়া আসবে। এখন আপনি বিজনেস করবেন, এখন হাল্ক প্রাইজের কম্পিটিশনের জন্য একটা আইডিয়া আপনি সাবমিট করলেন, দ্যাট ডাজ নট মিন যে আপনার গাছে আর কলা ধরবে না। তাহলে তো আপনি কলা গাছ, আমি কলা গাছ, আমি তো কলা গাছ না, আমি তো, হাসেন কেন আপনি? আপনার মাথায় তো প্রচুর চিন্তা আসবে, অনেক রকম চিন্তা আসবে, ব্যবসার চিন্তা কোনো শেষ নেই। কিন্তু যখন আপনি দেখেন করোনার সময় ব্যবসা কত দিকে চলে গেছে, স্যানিটাইজ মাস্ক থেকে শুরু করে ওই অঞ্চলে কত ব্যবসা চলে গেছে। এই করোনার কারণে একটা ছোট্ট বিজনেস দেখাই আপনাকে, যার কারোর কোনো ব্যবসা নাই, মোবাইল ফোন গুলো, স্মার্টফোন গুলো ব্যবসা বাড়ছে। কারণ সবাই আমরা এখন অনলাইনে মিটিং করতেছি, সারা পৃথিবী কোম্পানির অনলাইনে ব্যবসা, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির অনলাইনে টিচিং গেল এটা। এর সাথে ট্রাইপড বলে একটা জিনিস আমরা কোনোদিন জানতাম না, আমরা দেখতাম সাংবাদিকরা ট্রাইপড নিয়ে করে, এখন ট্রাইপড কি পরিমাণে বিক্রি হয় আপনি দেখেন। অনেক বাসার বাবাদেরকে মাদেরকে দেখছি বাচ্চাদেরকে নিয়ে দোকানে চলে গেছে ট্রাইপড কিনতে, স্টেডিয়াম মার্কেটে অথবা বাইতুল মুকাররমে দোকান থেকে ট্রাইপড কেনে। কারণ কি? তার বাসায় স্মার্টফোন নিয়ে ট্রাইপডের স্ট্যান্ড দিয়ে তারা কিন্তু শিখছে। এটা তো এখন কত লক্ষ আর কত কোটি ব্যবসায়ী আছে, ব্যবসায়ী কর্মকর্তা কর্মজীবী আছে এবং ছাত্র আছে দেখেন বাংলাদেশে। তাহলে এই ট্রাইপডের ব্যবসা কি পরিমাণে? ইফ ইউ আর লিসেনিং, আপনি চিন্তা করেন এই একটা প্রোডাক্টের ব্যবসা কোথায় চলে গেছে। নিত্য নতুন আসলে কি অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা চোখ থাকতে হবে আপনাকে। এবং ব্যবসা মানে হচ্ছে মানুষের একটা প্রবলেমের সলিউশন। হোয়াট ইজ এ বিজনেস? বিজনেস ইজ সলভিং এ প্রবলেম। একটা মানুষের একটা সমস্যার সমাধান করে দেয়, এর নাম হচ্ছে বিজনেস। বাবা মা একটা স্মার্টফোন কিনে দিছে, এখন অনলাইন বিজনেস ক্লাস করতে হবে বলে একটা সমস্যা, অনলাইন কিসে করা যায়, ল্যাপটপ হচ্ছে না, বাবা মা একটা স্মার্টফোন কিনবে। তাহলে স্মার্টফোন কোম্পানিগুলো ফোনটা নিয়ে আসছে কি জন্য? ধরে নিয়ে নাও ওই ডেমোগ্রাফির কাস্টমার, বাবা মার এই সমস্যাটা সমাধান করার জন্য। এখন এইটা এবার হাতে ধরে রাখতে হয় ক্লাস করার জন্য। তাহলে একটা প্রবলেম কি হাতে ধরে রাখা যায় না, বেশিক্ষণ হাতে ব্যথা হয়ে যায়, কোন একটা কয়েকটা বই দিয়ে দাঁড় করে রাখতে হয়, তার সেখানে অ্যাঙ্গেলটা ঠিক মতো হয় না। তাহলে কি করা যায়? একটা মানুষ চলে আসছে, প্রচুর পরিমাণে তারা এখন তৈরি করে ফেলেছে, ট্রাইপড তৈরি করে ফেলেছে। তো ট্রাইপড ইজ এ প্রবলেম সলিউশন, আর কিচ্ছু না।
তাহলে মানুষের প্রবলেম সলিউশন করে সে একটা ইয়ে নিয়ে নিচ্ছে, প্রফিট করে নিচ্ছে। আপনি উঠতে বসতে 24 ঘন্টা কত আইডিয়া পাবেন। পারহাপস ইউ হ্যাভ গট দ্য রিপ্লাই। এরপরে কে? আমরা শেষ করবো। স্যার আসসালামু আলাইকুম, আমি সাদিয়া সাজনিম, ওয়ালাইকুম অ্যাকাউন্টিং এন্ড আসসালাম। ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে পড়ছি। হুম। স্যার আপনি প্রথম দিকে যেটা বললেন যে আমরা এখন বেশিরভাগই অনলাইন বিজনেসের দিকে এগোচ্ছি বা এই বিজনেসটা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো স্যার এই অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমরা স্যার প্রমোশনের দিকটা কিভাবে ডেভেলপ করতে পারি, বা যেহেতু অনলাইনে করছি আমরা হয়তো মানে আমাদের সীমাবদ্ধতা থাকছে শুধুমাত্র ওই যে ফেসবুকের স্ক্রলিং এর ভিতরেই। তো স্যার এই দিকটা যদি একটু বলতেন, প্রমোশনের বিষয়টা। দ্যাটস গুড। আমি এক মিনিটে কথাটা বলার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এই যে বিজনেসের যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো মাথায় রেখে আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন সেই প্রোডাক্টটার ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউএসপিটা কি, সেই কথাটা একটা ক্যাচি শব্দ দিয়ে আপনি একটা ইয়ে করবেন, ভিডিও করলেন বা কিছু একটা করে আপনি 2 লাইন লিখলেন, প্রোডাক্টের ছবি দিলেন। এবার জেনারেলি যেটা করা হয় যে ফেসবুকে বুস্ট করা হয়। শুধু ফেসবুকে অনেকে করে কি, কালকে যেটা দেখলাম সে গ্রুপ দিচ্ছে, ট্যাগ করতেছে মানুষকে, তার বন্ধু সার্কেল, পরিবার বা অন্যান্যকে ট্যাগ করে যাচ্ছে। এটা কিন্তু অনেক মানুষ বিরক্ত হতে পারে। খুব কাছের বন্ধু, কাছের আত্মীয় স্বজন কেউ কেউ হয়তো এটাকে ইজি ভাবে নিতে পারে, কিন্তু অনেকে হেল্প করবে না। তো লাগবে বুস্টিং। এখন বুস্ট করতে গেলে যেটা হয় যে আপনাকে কোন লোকালিটিতে, এখন অনলাইন বিজনেস মানে সারা পৃথিবী কি আপনার, বাংলাদেশের যারা আছে তারাও, কলকাতা কেন্দ্রিক যারা বাঙালি তারাও, তারপরে আপনার সারা পৃথিবীতে যত বাঙালি ছড়ায় আছে তারাও, সবাই কিন্তু আপনার কাস্টমার বাংলা ভাষায় যদি আমি করি। এখন আপনি কোন ডেমো ইসে করবেন, জিওগ্রাফিক অঞ্চলে সে বাংলাদেশের মধ্যে অথবা যশোরের অঞ্চলের মধ্যে, যশোর, খুলনা, কুষ্টিয়া মিলে হবে। এটা কিন্তু ফেসবুকের ইসে আপনার বুস্টিংয়ে এগুলো করে দেওয়া যায়। এইটা তারপরে কাদেরকে, যদি মেয়েরা হয় তো কোন মেয়েরা, যদি কর্পোরেটের মেয়েরা হয় একরকম, স্টুডেন্ট যদি হয় তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা কোন এজের মেয়েরা হতে পারে, কোন ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের হতে পারে, এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে কিন্তু আপনাকে একটু বুস্ট দিতে হবে যে অ্যাটলিস্ট তাদের কাছে পৌঁছে যাবে। এখন সবাই বুস্ট করছে, আমি ওই আলোচনা একটা কথা বলছিলাম যে সবাই যা বলে আপনি যদি তাই বলেন তাহলে তো আমি কেন এটা কিনবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন? একটা কথা প্রায় আমি বলে থাকি, ডিফারেন্সিয়েট অর ডাই। হয় নিজেকে ডিফারেন্সিয়েট করেন অথবা মারা যান। আমি আমার ভিতরে এমন কিছু ইউনিক কোয়ালিটি নিয়ে আসবো, সেই কোয়ালিটিটা অন্যের নাই। এখনকার সময় কিন্তু নিজেকে তৈরি করার এই একটা মানে গুণ, সেটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে যে কোন দিকে আপনার ন্যাক বেশি, কোন জিনিসটা শিখতে আপনার ইন্টারেস্ট বেশি, এবং কোন জিনিসটা আনকমন, ইউনিক, বাট মানুষের কাজে লাগবে, সেটা আপনাকে শিখতে হবে। অ্যাজ এ কনসালটেন্ট আর ট্রেনার, আমি তো বেসিক্যালি একজন কর্পোরেটের মানুষ। পরবর্তীতে যখন আমি কনসালটেন্ট এবং ট্রেনার হয়েছি, আমার কিছু ইউনিক মানে ডিফারেন্সিয়েট করার কিছু কোয়ালিটি আছে, এটা আমি জানি। এটা আমার বহু মালিকরাও আমাকে বলে দিয়েছে যে আপনার মধ্যে এই জিনিসটা আছে, অন্য কোনো ট্রেনারের নাই, দ্যাট আই নো। এবং এটাকে ওভার এ পিরিয়ড অফ 30-40 ইয়ার্স আমি তৈরি করেছি। ধীরে ধীরে কিন্তু আমি আমাকে এভাবে তৈরি করে নিয়ে আসছি। তা আপনার প্রোডাক্টটাকে আপনি যখন প্রমোট করবেন তখন আপনার প্রোডাক্টের স্পেশালাইজেশনটা কি। যশোর স্ট্রিট যদি হয় অথবা সিলেটের শীতল পাটি যদি হয়, একই শীতল পাটি যদি হয় সবারই, আমি পরে আসছি, তাহলে আমি কিভাবে বিক্রি করব? তাহলে আমাকে হয় এই পার্টির কোয়ালিটির মধ্যে নিয়ে আসতে হবে, অথবা প্রমোশনে এমন কিছু ক্যাচি কথা বলতে হবে যেটা অন্যরা বলেনি, যে বেনিফিটটা আমার এই পার্টিটা দিবে, অথবা সার্ভিসের মধ্যে আসতে হবে। কোনো একটা জায়গায় কিন্তু স্পেশালাইজেশনটা আনতে হবে। সেইটা আনলে দেখবেন চোখে পড়বে, আদারওয়াইজ চোখে কিন্তু পড়বে না। আমি মনে হয় এইটুকু আপাতত বলতে পারি আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আপনাকে বলার আগে আসাদ, আমি একটা একটু আপনার মাইক্রোফোনটা অফ করেন, আমি একটা কথা বলবো আপনাকে। যে কোনো অর্গানাইজেশন বা আমরা যদি একটা বিজনেস প্ল্যান ক্রিয়েট করি, সেক্ষেত্রে এর যে অ্যাকশন গুলো আছে বা বিভিন্ন যে আলাদা আলাদা কি বলবো অংশগুলো আছে, সেগুলো আমরা কিভাবে ডিভাইড করতে পারি, যেমন মার্কেটিং বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই টাইপের আমরা একটা বিজনেস প্ল্যানকে বা কর্পোরেশনকে কিভাবে ডিভাইড করতে পারি এর হিসেবে, কাজ হিসেবে। শুনুন, ব্যবসা শুরু করতে গেলে একেবারে যখন শুরু করেন তখন একটা কথা বলা হয় থাকে, নিজে প্রডিউসার নিজে কনজিউমার, একটা কথা বলে, এটা একটা প্রচলিত কথা, নিজেই প্রডিউসার নিজেই কনজিউমার। সেরকম আপনি যখন ব্যবসাটা শুরু করছেন তখন ব্যবসার সাইজ অনুযায়ী এমন হতে পারে যে আপনি নিজেই প্রোডাকশন এনশিওর করছেন বা সাপ্লাই নিচ্ছেন, আপনি নিজেই কাস্টমারের কাছে যাচ্ছেন, আপনি নিজেই সাপ্লাই করতেছেন, ডিস্ট্রিবিউট করতেছেন, আপনি নিজেই কালেকশন করতেছেন। কথার কথা বলছি কিন্তু আমি। এদেশের কিন্তু আমরা তো ওয়ারেন বাফেটকে চিনি আর জ্যাক মাকে চিনি। খুব দুর্ভাগ্য যে আমরা কতগুলো ব্যক্তি আছে তাদের টাকা পয়সা গুনি, কে বিলিয়নিয়ার, সে ফার্স্ট সেকেন্ড থার্ড,
আর কতগুলো সিইও, সত্য নাদেলার থেকে সুন্দর পিচাই থেকে শুরু করে কতগুলো সিইও আর কতগুলো বই, এই তিনটা জিনিস নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়। বাট আমাদের দেশে প্রচুর এস্টাবলিশড আপনার শিল্পপতি আছে যাদের জীবন কিন্তু এরকম ছিল, সেটা আমরা জানি না, আমরা জানি শুধু বাইরের গুলা। তো আপনি নিজে কিন্তু এরকম হতে পারে যে নিজে করলাম, অথবা একজন একটা স্টাফকে রাখলাম, ছোট বিজনেসের কথা বলছি, তাকে নিয়ে আমি একটু একটু করে শুরু করলাম, তখন কি অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্সের মধ্যে আমি একাই। আর যদি স্টক বলি, ওই একটা ম্যাট্রিক পাশে একটা ছেলে আত্মীয়দের মধ্যে বা বাইরের থেকে, ওকে আমি মানে পার্ট টাইম অথবা ফুল টাইম নিয়ে আসি, ওই হচ্ছে আমার হিউম্যান রিসোর্স। এখন আপনি যখন একা কাজ করছেন, আপনি কিন্তু নিজেই আপনি প্রকিউরমেন্ট আপনি করতেছেন, প্রমোশন আপনি করছেন, মার্কেটিং আপনি করছেন, ডিস্ট্রিবিউশন আপনি করছেন, কালেকশন আপনি করছেন, ব্যাংকিং আপনি করছেন, অ্যাকাউন্টসও আপনার, ফিনান্স তো প্রশ্নই আসে না, অ্যাকাউন্টসও আপনার। ধীরে ধীরে কোম্পানিটা যখন একটু সাইজ বড় হলো, সে 100 হলো, আমার একটা এভারেজ ডিসকাশন থাকে, 100 মানুষের একটা কোম্পানির যদি হয়, সেখানে অন অ্যান এভারেজ 50 জন প্লাস মাইনাস 50 জন মানুষ থাকে সেলস অ্যান্ড মার্কেটিং এ। বর্তমান সময়ের বহু ছেলে মেয়েরা আছে যারা জীবনে কখনো সেলস মার্কেটিং এ চাকরি করতে চায় না, বাট সিইও হতে চায়। আই এম সরি, হবে না। সবচেয়ে বেশি সিইও হওয়ার সম্ভাবনা হচ্ছে সেলস মার্কেটিং এ, কারণ তাদের যে ধরনের ক্যাপাসিটি দরকার, যে সমস্ত সফট স্কিল থেকে শুরু করে প্র্যাকটিক্যাল স্কিল দরকার, এটা একমাত্র সেলস মার্কেটিং এ খুব অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ, ফিনান্স থেকে, এইচআর থেকে, অ্যাডমিন থেকে অথবা অন্য জায়গা থেকে হতে পারে, হলেও কিন্তু তারা তত বেশি সাকসেসফুল হতে পারে না, কারণ তাদেরকে অনেক জিনিস তৈরি করতে হয়। ঠিক আছে, যেমন একজন ডিবেট ক্লাবের বা অন্য যে কোনো ক্লাবের একজন মেম্বার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত যারা থাকেন, আপনারা কিন্তু অনেক যোগ্যতা আপনাদের হয়ে যায়। কি জন্য? বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো হ্যান্ডেল করতে যেয়ে। সো 100টা লোক যদি হয়ে থাকে, এবার আপনাকে কোম্পানির রেভিনিউ সাইজের উপর ডিপেন্ড করে আপনি অ্যাকাউন্টস এর লোক রাখবেন কিনা। রাখলে এই অ্যাকাউন্টস কি অ্যাকাউন্টিং পাস করা একজনকে রাখবেন, নাকি কোনো কোম্পানিতে সে সাধারণ বিএ পাস করা একটা লোক কোনো একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে আছে তাকে নিবেন। কারণ আপনি তখন কম বেতনে হিসাব, লেজার এন্ট্রি দেওয়া আর কোনো কিছুই না, টুকটাক কিছু অ্যাকাউন্টস, এর জন্য আমাকে হাইফাই অ্যাকাউন্টিং এর লোক লাগবে না। আপনাকে ধীরে ধীরে বেছে বেছে আপনি ওরকম একটা লোক নিতে হবে, আপনাকে আপনার বিজনেসের সঙ্গে ম্যাচ করে নিতে হবে। অ্যাকাউন্টস এর একজন লোক, ওই অ্যাকাউন্টস ওই ফিনান্স সবই পারলে দেখা গেল এটা ইন্টারভিউ নিবেন, আপনি আর অ্যাকাউন্টস মিলে দুজন মিলে ইন্টারভিউ নিলেন, এইচআরও আপনারা। একটা সময় হয়তো এইচআর একটা লোক লাগলো আপনার, তখন তাকে নেওয়ার পরে ওকে এইচআর এর পাশাপাশি অ্যাডমিনের দায়িত্ব দিলেন। অ্যাডমিনের কাজ অফিসের সব অ্যাডমিন, তারপরে সিকিউরিটির লোক থেকে ড্রাইভার থেকে শুরু করে অনেক কাজ থাকে অ্যাডমিনের, এন্টায়ার কাজগুলো অ্যাডমিন করলো। এরকম যখন একসময় আপনার কমার্শিয়াল লাগবে ইম্পোর্ট করার জন্য বা এক্সপোর্ট না ইম্পোর্ট করার জন্য, সেটার জন্য অ্যাকাউন্টস এর লোকটাকেই আপনি তো বলতে ভাই আপনি আমার এই কাজটা করা শুরু করেন, ওই কিন্তু তখন কমার্শিয়াল এফোর্ড করার মতো লোক নেই। কারণ আপনি যত বেশি সেলস এর লোক ইনভলভ করতে পারবেন, তত বেশি রেভিনিউ আসবে। আপনার তো মাল বেচা দরকার, পৃথিবীতে জিনিস কিন্তু একটাই, বিক্রি, এর উপরে কোনো কিছুই নাই। ব্যবসা মানে কিন্তু বিক্রি, রেভিনিউ থেকে কিন্তু ফাইনালি আপনার সমস্ত কিছু বাদ দেওয়ার পরে থাকে কিন্তু প্রফিট, গ্রস প্রফিট এবং নেট প্রফিট ফাইনালি আসে। এই কথাটা কিন্তু সবাইকে মানে সেলিং স্কিল ট্রেনিং এ আমি এই কথাগুলো হয়তো আরো ডিটেলস বলে থাকি। সেলস এর বাইরে কোনো কিছু না। আজকে কিন্তু আই এম সেলিং মাই সেলফ টু ইয়োর সেলফ, এটা মনে রাখবেন। আপনারা কাস্টমার, আমি আমাকে সেল করতেছি। কখনো কখনো আপনি কি বলে সেলস পারসন, আমি কাস্টমার, এটা মনে রাখবেন। আমার বাসার মধ্যে একটা ঘটনা ছিল, আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও দেশের বাইরে আছে। তো একবার ওর সাথে কথা হচ্ছিল সেলস দিয়ে, তো ওকে আমি বললাম যে লুক, তুমি সফটওয়্যার বানাচ্ছো, হোয়াট ইউ হ্যাভ টু সেল দ্য সফটওয়্যার। তো অনেকদিন পরে আমাকে তখন ওকে সেলস শিখাতে যে একটা এক্সাম্পল বলছিলাম, আজকে এটা আমি বলবো না, এটা একটু সেনসিটিভ, রিলিজিয়াসলি সেনসিটিভ, বাট ওটা মিন করে বলি নাই। বলার পরে হাসলো, বললো তুমি তার চমৎকার কথা বললে। পরে আমাকে বলছিল যে আসলে ঠিকই বলছো, আমি সফটওয়্যার বানাই আর যাই বানাই না, এখন আমাকে কিন্তু বিক্রি করতে হয়, বেচা না হলে কোনো কিছুই লাভ নাই। এসি ঘরের মধ্যে হেড অফিসে বসে রিমোট কন্ট্রোল করে কোনো লাভ হবে না, আপনাকে কিন্তু সেল করতে হবে। সো আপনি যে প্রতিষ্ঠানটা করবেন, আপনাকে সেলস আনার জন্য লোককে ডিপ্লয় করতে হবে, এবং এই এন্টায়ার অপারেশন ম্যানেজমেন্ট করার জন্য ইনিশিয়ালি আপনি একাই যথেষ্ট। আর কোম্পানি শুরু করে যদি আপনি সাহেব হয়ে যান, বড় একটা চেয়ার কিনে ফেললেন, চেয়ার, টেবিল, টেলিফোন আর কলিং বেল, তাহলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে অনেক স্টার্টআপ এইভাবে ধ্বংস হয় আমি জানি। সো ওগুলো করা যাবে না, অনেক কেয়ারফুলি আগাতে হবে। সো এটার উত্তর ভাই একবারে আপনাকে দিয়ে সাজায় আমি দিতে পারবো না। আপনার বিজনেসের ভলিউমটা কি, কত টাকা নিয়ে বিজনেস করতেছেন, কেমন বিজনেস প্ল্যানটা কি আপনার, তখন কিন্তু হয়তো অ্যাজ এ মেন্টর বা কনসালটেন্ট যাই বলেন, আমি হয়তো বলতে পারি যে আপনি এভাবে করেন। বাট এর জন্য কিন্তু কোনো ফরম্যাট কিন্তু নাই, সরাসরি কোনো প্রেসক্রিপশন নাই। দেন আর কে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো কোনো প্রশ্ন আছে? না থাকলে আল্লাহ হাফেজ বলবো আমরা। সম্ভবত নাই, তাই তো? সম্ভবত নাই স্যার।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবে থাকার জন্য। আর আরেকটি কথা না বললেই নয়, হার্ড প্রাইস অ্যাট জাস্টের ই লার্নিং পার্টনার হিসেবে আছে বহুব্রীহি এবং ইউথ এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে আছে পেন্টাগন একাডেমি, অ্যান অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম।